এইট দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা 1+2 আমেরিকা। অন্ধকার রাতে নির্জন রাস্তা দিয়ে নূরদের গাড়ি আপন মনে চলছে। নূর গাড়ির পেছনের সিটে বসে ল্যাপটপে নিজের বায়োলজি প্র্যাকটিক্যাল কমপ্লিট করছে। সামনের সিটে নূরের বাবা রায়হান আহমেদ বসে আছেন, তার পাশেই ড্রাইভার ব্রুজ আপন মনে গাড়ি চালাচ্ছে। এমন সময় নূর কিছুটা সামনের দিকে ঝুঁকে গেল, ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ড্রাইভারের দিকে ভ্রু কুঁচকে তাকাল। কি হলো ব্রুজ, গাড়ি থামালে কেন? আমেরিকান ভাষায় জিজ্ঞাসা করলেন রায়হান আহমেদ। জানি না স্যার, হয়তো কোনো প্রবলেম হয়েছে, আপনারা বসুন আমি দেখছি, বলেই ব্রুজ গাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ব্রুজ জানালার কাছে এসে বলল, স্যার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, পাশেই একটা পেট্রোল পাম্প আছে, আমি আর বলতে পারল না। তার আগেই কিছু একটা ব্রুজের ওপর ওঠে তাকে অন্যদিকে ছিটকে নিয়ে গেল। এমন আকস্মিক ঘটনায় রায়হান আহমেদ নূর দুজনেই চোখ বড় বড় করে চুপ মেরে গেল। এটা ককি হলো ডডের? কাঁপা কাঁপা গলায় বলল নূর। নূর তুই এখানে বস, আমি দেখছি কি হয়েছে, শান্ত স্বরে বললেন রায়হান আহমেদ। নো নো ডেড, প্লিজ যেও না, আমার ভীষণ করছে, কন্যা জড়িত কণ্ঠে বলল নূর। কিচ্ছু হয়নি নূর, জাস্ট রিল্যাক্স, আমি আছি তো, তুই এখানে বস, আমি দেখে আসি কি হয়েছে, আমি যাব আর আসব, তুই চুপচাপ বসে থাক, গাড়ি থেকে নামবি না বুঝলি। বলেই রায়হান আহমেদ বেরিয়ে গেলেন। নূর ভয় কুঁকড়ে গেল, চোখে মুখে ভয়ের স্পষ্টভাবে ফুটে উঠেছে। অনেকক্ষণ পরেও রায়হান আহমেদ এলেন না দেখে নূর টেনশন করতে লাগল। কি হলো, এখনো আসছে নাকে ডেড? নূর জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করল কিন্তু কিছুই দেখতে পেল না। নূরের ভয় গাঢ় হয়ে গেল। তখনই নূরের বুকের বাম পাশে চিনচিন ব্যথা করে উঠল। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পর নূর চট করে চোখ খুলেই অস্থির হয়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কিছুটা পেছনে যেতেই তা দেখল তাতে নূর স্তব্ধ হয়ে গেল। চোখের সামনে ব্রুজের ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে রয়েছে, তার পাশের রায়হান আহমেদের দেহ টেনে ছিঁড়ছে একদল নেকড়ে। নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে নেকড়েরা নূরের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকাল। নিজের বাবার এরকম অবস্থা নূর সহ্য করতে পারল না, তার মাথা ঘুরছে, চোখ ঝাপসা হয়ে আসছে। নূর মাথা ঘুরে পড়বে তখনই কেউ নূরের কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মিটমিটে চোখে ঝাপসাভাবে নূর দেখল কালো হুডি পরা বাদামি দুটো চোখ নূরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সাথে বুকের টিপটিপ শব্দটাও বেড়ে গেল। আর কিছু বুঝে উঠার আগেই নূরের জ্ঞান হারাল। যখন চোখ খুলল তখন সে নিজেকে এক গভীর জঙ্গলে আবিষ্কার করল। চারিদিকে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারে নূর ভয় পেয়ে এদিক ওদিক করতে লাগল। তখনই তার চোখে পড়ল দুটো জ্বলজ্বলে চোখ। ভালো করে তাকাতেই নূর বুঝতে পারল ওই জ্বলজ্বলে চোখের অধিকারী একটা নেকড়ে যে লোলুপ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে জিহ্বা থেকে লালা ফেলছে। নূর ভয় পেয়ে অন্যদিকে ছুটে যেতে চাইলে সেখান থেকেও একটা নেকড়ে বেরিয়ে আসে। এভাবেই নূরকে নেকড়ের দল ঘিরে ধরল। সবাই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে নূরের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই নূরের বুকের বাম পাশে চিনচিন ব্যথা শুরু হলো। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। যখন চোখ খুলল তখন নিজেকে নূর কারো বুকের মাঝে পেল। ভালো করে তাকিয়ে দেখল কালো হুডি পরা এক লোক। সে তার চমৎকার বাদামি চোখগুলো দিয়ে নূরের দিকে তাকাতেই নূর বিছানা থেকে লাফিয়ে উঠল। বুকের চিনচিন ব্যথাটা বেড়ে গেল। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগল। তখনই নূরের ঘড়ির এলার্ট বেজে উঠল। সকাল 6টা বাজে। নূর এক হাতে অ্যালার্ম বন্ধ করে দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। প্রতিদিনই এই স্বপ্নেই নূরের ঘুম ভাঙে। সে জানে না এই স্বপ্ন সে কেন দেখে, কি বা মানে এই স্বপ্নের, কিন্তু সেদিনের পর থেকে নূর এই স্বপ্ন প্রতি রাতে দেখে। যেমন আজ দেখল, নূর এতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আজও সে এই স্বপ্ন আর স্বপ্নে থাকা কালো হুডি পরা বাদামি চোখওয়ালার সম্পর্কে অজানা। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 2 ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রিক নিজের শার্টের বোতাম লাগাচ্ছে। তার পাশেই ফ্লোরে পড়ে রয়েছে বেডশিট পরা এক মেয়ে। মেয়েটির পুরো শরীর ফ্যাকাশে হয়ে আছে দেখে মনে হচ্ছে দেহে এক ফোঁটা রক্ত ও অবশিষ্ট নেই। এমন সময় এনি রুমে ঢোকে। এনি এক ঝলক মেয়েটির দিকে তাকিয়ে রিককে উদ্দেশ্য করে বলল, আর কত প্রাণ হত্যা করবে ভাই, এইবার তো এই হত্যা খেলা বন্ধ করো। তুমি ভালো করেই জানো এই হত্যা খেলা আমার একটা নেশা, আর এটা আমি চাইলেও ছাড়তে পারবো না। নিজেকে গোছাতে গোছাতে বলল রিক, তোমার এই নেশা কত নিষ্পাপ জীবন শেষ করে দিচ্ছে। আমরা এই মানুষ হত্যা চাই না ভাই,
এরা আমাদের শত্রু নয়, ভুলে যেও না আমাদের গ্র্যান্ডপা কিন্তু মানুষে বিশ্বাসী ছিলেন। আর সেটাই আমাদের পরিবারের কাল হয়ে দাঁড়িয়েছিল। আজ তার জন্যই আমাদের ঐতিহ্য ভাম্পায়ার স্টোনের অর্ধেক অংশ আমাদের কাছে নেই। তুমি কি নিজের সিদ্ধান্তে অটল ভাই? ওই সামান্য মেয়ে কখনোই আমাদের ঐতিহ্য ভাম্পায়ার স্টোন ডিজার্ভ করে না। ওটাতে শুধুই আমার অধিকার আছে, আর আমার অধিকার ছিনিয়ে নিতে জানি। তাহলে তুমি ওই নিষ্পাপ মেয়েটিকেও মারার জন্য স্থির হয়ে আছো? ও আমার শিকার, আমি ওকে শিকার করেই ছাড়ব। কিন্তু কিভাবে? আজ তো সে বাংলাদেশ ফিরে যাচ্ছে। যাবে না? বাঁকা হেসে বলল রিক। মানে? এই প্রশ্নের উত্তরে রিক শুধু বাঁকা হেসেই ঘর থেকে বেরিয়ে গেল। এনি বুঝতে পারল নিশ্চয়ই তার ভাই কোনো বড় কিছু ভেবে রেখেছে। এনি ফ্লোরে পড়ে থাকা লাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এয়ারপোর্ট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আয়না বেগম নিজের পার্সের জিনিসপত্র এদিক ওদিক করছে। তার পাশেই বসে নূর তার লাগেজের সব কাপড় এলোমেলো করছে। নূর, তুই শিওর যে তুই পাসপোর্ট নিয়েছিলি? আমার খুব ভালো করে মনে আছে, আমি পাসপোর্টটার সব কাগজপত্র আমার পার্সেই রেখেছিলাম। তাহলে সেগুলো গেল কোথায়? নূর চিন্তিত চোখে মায়ের দিকে তাকালো। আমি সত্যিই বলছি আমি পাসপোর্ট নিয়েছিলাম। প্লিজ আপনারা সাইড হয়ে যান, বাকি প্যাসেঞ্জাররা অপেক্ষা করছে, ফ্লাইটের সময় হয়ে গেছে। কাউন্টার ম্যানেজার নূরকে উদ্দেশ্য করে বলে উঠল। নূর এবার অসহায় দৃষ্টিতে পেছনে সবার দিকে তাকালো, তারপর নিজের ব্যাগ গুছিয়ে মাকে নিয়ে লাইন থেকে বেরিয়ে এলো। এখন কি করব আমরা নূর? আয়না বেগম অসহায়ভাবে বললেন। জানি না লাগেজের ওপর বসে হাত দিয়ে মুখ ঢেকে বলল নূর। তখনই নূরের বুক চিনচিন করে উঠল। নূর বুকে হাত রেখে চোখ বন্ধ করে রইল, কিছুক্ষণ পর চোখ খুলেই বলল, চলো। কোথায়? বাসায় চলো। বলেই লাগেজ নিয়ে হাঁটতে শুরু করল নূর। আয়না বেগম ও কিছু না বলেই হাঁটতে লাগলেন। নূর বাড়ি পৌঁছেই দৌড়ে নিজের রুমে গিয়ে প্রথমেই ওয়াশরুমে গিয়ে ঢুকল। নূরের পিছু আয়না বেগম ও এলেন। নূর সামনে তাকিয়েই মেরে গেল। আয়না বেগম এসে ওয়াশরুমে ঢুকতেই দেখল বাথটাবের পানিতে ভিজে চেপচেপে হয়ে পড়ে আছে পাসপোর্ট। নূর পাসপোর্টের এই অবস্থা দেখে ওখানেই বসে পড়ল। কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। পাসপোর্ট বাথটাবে কি করে এলো? তার স্পষ্ট মনে আছে সে পাসপোর্ট নিজের ব্যাগে রেখেছিল। কি হচ্ছে এটা? নূর কিছু বুঝতে না পেরে কাঁদতে লাগল। আয়না বেগম মেয়ের অবস্থা বুঝে মেয়েকে সান্ত্বনা দিতে লাগলেন। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 3+4। পরের দিন সকালে নূর রেডি হয়ে নিচে নেমে আসে। আয়না বেগম ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সাজাচ্ছিলেন। কোথাও যাবি নাকি নূর? হ্যাঁ একটা জবের সন্ধানে বেরোচ্ছি। চেয়ার টেনে বসতে বসতে বলল নূর। জব? পড়ালেখা তো শেষ, তাই ভাবছি একটা জব করব। বাংলাদেশে গিয়ে ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলাম কিন্তু সেটা তো আর হলো না। নতুন পাসপোর্ট রেডি হতে অনেক সময় লাগবে, ততদিন ঘরে বসে বসে বোর হয়ে যাব, তাই এই ডিসিশন নিয়েছি। খুব ভালো করেছিস, তোর ও তো চাইতো তুই নিজের পায়ে দাঁড়া। বলেই চোখের কোণ থেকে জল মুছলেন আয়না বেগম। নূর এই প্রসঙ্গ কাটানোর জন্য বলল, আমার ফ্রেন্ড মোনার ভাইয়ের নিজস্ব বিজনেস আছে, আমি তার সাথে কথা বলেছি, উনি আজ দেখা করতে বলেছেন, সেখানেই যাচ্ছি। আয়না বেগম আর কিছু বললেন না। নূর খাওয়া শেষ করে নিজের ব্যাগ নিয়ে উঠে পড়ে বাইরে যাওয়ার জন্য দরজা খুলেই সামনে তাকিয়ে থমকে গেল। দাঁড়ি। প্রায় 1 ঘন্টা হলো নূর ইন্টারভিউ দিয়ে বাইরে বসে আছে। কিছুক্ষণ পরেই ফলাফল জানানো হবে, না জানি কি হবে। খুব টেনশন হচ্ছে তার, তবুও সবার সামনে নিজেকে কনফিডেন্ট দেখানোর চেষ্টা চালাচ্ছে। হঠাৎই নূরের বুক চিনচিন করে ওঠল। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর চোখ খুলেই নূরের চোখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। সাথে সাথেই একজন মহিলা ম্যানেজার এসে নূরকে বলল, আপনি কি মিস নূর? ম্যানেজার বাঙালি হওয়ায় নূরের নাম সহজেই উচ্চারণ করলেন। ইয়েস, আই এম। উত্তেজনার সাথে বলে উঠল নূর। আমার সাথে আসুন। বলেই সামনের দিকে হাঁটা শুরু করল। নূর ও তার সাথে গেল। মহিলাটি নূরকে একটা রুম দেখিয়ে বললেন, ভেতরে যান। নূর একটা মুচকি হেসে ভেতরে গেল। সামনের ডেস্কে দুটো চেয়ারের একটিতে বসে আছেন মিস এনি আর অন্যটিতে ক্লু, যারা কিছুক্ষণ আগে নূরের ইন্টারভিউ নিলেন। নূর তাদের সামনে দাঁড়াতে মিস এনি দাঁড়িয়ে নূরের দিকে হাত বাড়িয়ে বলল, কনজেস্টন মিস হোয়াটএভার, আপনাকে আমাদের কোম্পানির জন্য সিলেক্ট করা হয়েছে। নূর মুচকি হেসে এনির সাথে হ্যান্ডশেক করল। থ্যাংক ইউ মিস এনি। ক্লু এবার নূরের দিকে একটা পেপার এগিয়ে দিয়ে বললেন,
আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকেই জয়েন করতে পারেন। থ্যাঙ্কস স্যার। নূরের ইচ্ছে হচ্ছিল ওখানেই ভাংড়া ডান্স দিতে, কিন্তু কোনো মতে নিজেকে সামলে স্বভাব সুলভ ওদের সাথে কুশল বিনিময় করে চলে এলো। বাড়িতে এসে নূর চেঁচাতে লাগল, মোম মোম। আয়না বেগম নূর চেঁচানি শুনে রুম থেকে বেরিয়ে এলেন। এসেই দেখে নূর সোফার উপর উঠে লাফাচ্ছে। নূর কি হয়েছে, এইভাবে লাফাচ্ছিস কেন? অবাক হয়ে বললেন আয়না বেগম। নূর সোফা থেকে নেমে মাকে ধরে ঘুরতে শুরু করল। মোম মোম মোম, আমার জব কনফার্ম হয়ে গেছে, তাও আবার আমেরিকার বড় কোম্পানিতে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আই কান্ট বিলিভ দিস মম। আই এম সো এক্সাইটেড। ও মাই গড। আরে আরে থামো থামো, কি করছিস? কি চাকরি পাওয়ার খুশিতে কি আমাকে মারবি নাকি? নূর এবার মাকে সোফাতে বসিয়ে এক গ্লাস পানি এনে মাকে দিয়ে তার পায়ের নিচে ফ্লোরে বসল। আয়না বেগম গ্লাসের পানি সব ভকভক করে খেয়ে জোরে জোরে দম নিল। তারপর বলল, হঠাৎ করে তোর জব কোথা থেকে হলো? তুই তো এই 2 দিন বাড়ি থেকে বেরই হসনি, আর সেদিন ও তো বেরোতে চেয়ে বেরোলি না তাহলে? আরে মোম, সেদিন তো আমি চাকরির খোঁজে বেরোতে চেয়েছিলাম, কিন্তু দরজা খুলেই দেখি বাইরে খবরের কাগজ পড়ে আছে। আমি সেটা উঠিয়ে ভেতরে রাখতে গিয়ে দেখি পেপারে অ্যাড দেওয়া হয়েছে আমেরিকার নামকরা গ্লোবাল কোম্পানিতে পিএ নিয়োগ করা হবে। সেটা দেখে আমি নিজের রুমে যাই আর সাথে সাথে সোশ্যালে নিজের বায়োডাটা দেই। কিছুক্ষণ পর ইমেইল আসে, ওরা আমার ইন্টারভিউ এর জন্য সিলেক্ট করেছে। তাই এই 2 দিন আমি খুব করে ইন্টারভিউ এর জন্য নিজেকে তৈরি করেছি, আর ফাইনালি আজ। ও মাই গড, ভাবতেই অবাক লাগছে আমি এত বড় কোম্পানির পিএ। আনবিলিভেবল। কথা বলতে বলতে ভাবনার ঘোরে চলে যায় নূর। বাহ, ফেটা তো ভালো কথা। তা তুই কি এখন এইভাবেই বসে থাকবি নাকি ফ্রেশ হবি? বেরিয়েছিলি তো সেই সকালবেলা, এখন তো 7:30 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। নূর নিজের ঘোর কাটিয়ে অবাক কণ্ঠে বলল, কটা বাজে? কেন 7:30? নূর এবার মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই রে, কাম খেয়েছে। কেন, কি হলো আবার? চাকরি পাওয়ার খুশিতে ফ্রেন্ডসদের 8টায় ট্রিট দিয়েছিলাম, কিন্তু আমি তো এখনো এখানে। ওরা আমায় আজ নিশ্চিত খেয়ে ফেলবে। এখন আমি কি করি? নূর প্রলেপ বকতে বকতে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে যেতে লাগল। আরে ধীরে, নূর, পড়ে যাবি তো, পাগলি একটা। মুচকি হেসে, টু বি কন্টিনিউ। এইট দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 4, সব আমাদের প্ল্যান মতোই হচ্ছে রিক। কথাটা বলে রক্তের গ্লাসে এক চুমুক দিল ক্লার্ক। রিক কিছু না বলে রক্তের গ্লাস হাতে বসে আছে ডেস্কের সামনে। ক্লার্ক আবার বলল, কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি ওই মেয়েটাকে মারতে চাও। ভালো কথা, কিন্তু তাতে এত ফর্মালিটির কি আছে? তুমি একজন পিওর ভাম্পায়ার, আর তার সাথে অর্ধেক ভাম্পায়ার স্টোনের অধিকারী। তুমি চাইলে তুড়ি বাজিয়ে ওই মনুষ্য কন্যাকে শেষ করতে পারো। পারি, কিন্তু আমি চাই ওকে কালো রাতে শেষ করব। সেই রাতে ভাম্পায়ার স্টোনের পাওয়ার দ্বিগুণ হয়, আর আমি সেই রাতেই ওই তুচ্ছ মনুষ্য কন্যাকে মেরে সম্পূর্ণরূপে ভাম্পায়ার স্টোনের অধিকারী হব। আর ততদিনে ওর ওপর আমাদের নজর রাখতে হবে যাতে নেকড়েরা ওর বিষয়ে কিছু জানতে না পারে। আমি বুঝলাম না রিক, আমাদের ভাম্পায়ার রাজ্যে এত জায়গা থাকতেও গ্র্যান্ডপা তার মানুষ বন্ধুর নাতনি ওই মেয়েটার হৃৎপিণ্ডেই কে ভাম্পায়ার স্টোনের অর্ধেক অংশ লুকালেন। আর তোমার হৃৎপিণ্ডে যখন অর্ধেক লুকোতে পেরেছে, তখন পুরোটাই কেন তোমার হৃৎপিণ্ডে লুকোনো না অর্ধেক কেন? ক্লার্ক, তুমি আমার কাজিন হলেও তোমার মাথায় বুদ্ধি অনেক কম। এসব কথা তোমার ছোট মাথায় ঢুকবে না। বলেই রিক ওখান থেকে চলে গেল, আর ক্লার্ক হাবাগোবার মতো চেয়ে রইল। অন্যদিকে রাত 8:45 বাজে। নূর একটা বড় রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ালো। গুটি গুটি পায়ে ভেতরে যাচ্ছে আর ভাবছে, আজ তার 12টা বাজবে। নিশ্চিত সবাই এখন ক্ষেপে আছে তার উপর। নূরের কেন জানি না মনে হচ্ছে তার জন্য খুব বড় বিপদ ওত পেতে রয়েছে। নূর ভেতরে ঢুকেই দেখতে পেল সামনে এলি, রিয়া, বাঙালি, মোনা, জেক আর ডিউক বসে আছে। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা কি পরিমাণ রেগে আছে। নূর যথাসম্ভব নিজের স্বাভাবিক করে তাদের সামনে গেল। নিজের চেয়ার টেনে বসতে বসতে বলল, হাই গাইজ, হোয়াটস আপ? ওহো দেখ, সবাই আমাদের ওয়েটিং কুইন এসে গেছে। মুখ বাঁকিয়ে বলল এলি। আরে কি যে বলো না এলি, আমার মনে হয় নূর ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিল, তাই এত দেরি হয়েছে, রাইট নীর? উফ, তোমরা কি যে বল না। আগে নূরকে বলতে তো দাও, ওর কেন এত দেরি হলো? মোনাকে থামিয়ে বলল রিয়া। নীর প্লিজ, আজ তোমার ওই সোকোল্ড এক্সকিউজেস আমাদের শোনাবে না, কারণ আমরা খুব ভালো করেই জানি আমেরিকায় তোমাদের বাংলাদেশের মতো মিনিটে মিনিটে জ্যাম লাগে না। আরে ডিউক, আমি কখন বললাম যে আমি জ্যামে আটকে গেছিলাম? আরে আজ তো আসতে আসতে রাস্তায় দেখি এক অন্ধ রাস্তা পার হতে পারছে না।
আর তুমি তো জানোই আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না, তাই আমি ওই অন্ধকে রাস্তা পার করিয়ে দিতে গেছিলাম। রাস্তা পার করিয়েও দিলাম, কিন্তু আজকালকার যা যুগ, কারোর ভালো করতেই নেই। দেখো না, আমি ওকে অন্ধ ভেবে সাহায্য করতে গেলাম আর ও আমার ব্যাগ নিয়েই দৌড় দিল। বোঝ ঠেলা, তাই তো দেরি হলো। কিন্তু নূর, তোমার ব্যাগ তো তোমার কাছেই আছে। শয়তান হারামি খচ্চর, গাছের ঝোলা সাদা বাদর, লেজকাটা হনুমান, কানকাটা পেঁচা, ইংরেজের বাচ্চা, ইচ্ছে করছে কাটা চামচ দিয়ে তোর কানটাই কেটে দিই। জেকের কথা শুনে মনে মনে হাজারো গালি শুনিয়ে দিল নূর তাকে। বা এটা, আরে এটা তো আমি ওই অন্ধের পিছু পিছু দৌড়ে গিয়ে ওকে পাকড়াও করে আমার ব্যাগ আমি নিয়ে এসেছি। আরে ওয়াহহ নীর, তুমি তো দেখছি এক্সপার্ট হয়ে গেছো। আমেরিকার পকেটমারদের তুমি দৌড়ে লাফিয়ে ধরে নিলে, বাহহ, ব্রেভ অন ইউ। বলেই হাততালি দিতে লাগলো ডিউক। নূর বুঝতে পেরেছে এদের আর কোনো এক্সকিউজ দিয়ে লাভ নাই, তাই নূর হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বল আমাকে কি করতে হবে। নূরের কথা শুনে এলি বলে উঠল, বাহ ঘুঘু, দেখছি ফাঁদে পা দিয়ে দিয়েছে। এলির কথায় নূর চোখ বড় বড় করে সবার দিকে তাকালো। সবার চাহনি দেখে নূরের মনে হলো শুধু পা নয়, আস্ত নূর ফাঁদে পড়ে গেছে। রাত 11:30। নূর গাড়িতে বসে আছে। শয়তান হাদামি এক একটা ভিখিরি কোথাকার, 1 মাসের শপিং একদিনে করে নিয়েছে মনে। আল্লাহ আমাকে ভিখিরি বানিয়ে দিল, আমার পকেট খালি করে দিল, সব কটাকে দেখে নেব, একবার সুযোগ পাই হারামিগুলোকে দেখাবো আমি নূর কি জিনিস। ভিক্ষে করার জন্য থালাও কপালে জুটবে না। হুহহ। ঈশ্বর, কত দেরি হয়ে গেল। মোম নিশ্চিত চিন্তা করছে, এখনো ঘুমায়নি হয়তো। উফফ, কি যে করি। নূর প্রলেপ বকতে বকতেই ফোন বের করে ফোন টিপতে লাগল। এমন সময় নূর কিছুটা সামনের দিকে ঝুঁকে গেল। নূর ফোন স্ক্রিন থেকে চোখ উঠিয়ে ড্রাইভারের দিকে তাকালো। কি হলো, গাড়ি থামালেন কেন আঙ্কেল? মনে হয় গাড়িতে কোনো প্রবলেম হয়েছে। তুমি বসো, আমি দেখছি। বলেই ড্রাইভার বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জানালার কাছে এসে বলল, গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, সামনেই পেট্রোল পাম্প আছে, তুমি বসো, আমি এখনই পেট্রোল আসছি। বলেই ড্রাইভার চলে গেল। নূর মোবাইল টিপতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর কিছু একটা মনে করে নূর জানালা দিয়ে বাইরে তাকালো। বাইরে দেখতেই নূরের গলা শুকিয়ে এলো। এটা তো সেই জায়গা। পুরো রাস্তা নির্জন, নূর একা বসে আছে। নূরের সেদিনের কথা মনে পড়ছে। সেদিন ওই জায়গাতেই গাড়ি নষ্ট হয়েছে আজ ও, তাই নূর ভয় কাঁপতে লাগল। কি করবে কিছু বুঝতে পারছে না। এমন সময় নূরের বুক চিনচিন করে উঠল। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করতেই আবার খুলল। নূর তাড়াতাড়ি জানালা ভেদ করে বাইরে তাকালো। সামনেই দাঁড়িয়ে আছে সেই কালো হুডি পরা বাদামি চোখওয়ালা লোকটি। অন্ধকারে মুখ অস্পষ্ট, কিন্তু তার বাদামি চোখগুলো জলে জল করছে, যেগুলো নূরকে বলছে, ভয় পেও না, আমি আছি তোমার সাথে, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেব না আমি, ভরসা রাখো আমার ওপর। নূর এই চোখগুলোই দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে, অন্যদিকে তার কোনো খেয়ালই নেই। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 5+6। নূরের গাড়ি চলতে লাগল, কিন্তু নূর এখনও পলকহীনভাবে সেই বাদামি চোখের দিকেই তাকিয়ে আছে। যতদূর পর্যন্ত দেখা যায় নূর দেখেছিল, দূরে চলে আসার কারণে আর দেখা যাচ্ছে না, তাই নূর গাড়ির ভেতরে সোজা হয়ে বসল। কে এই বাদামি চোখওয়ালা? কেন বারবার নূর তাকে দেখতে পায়? যখনই ও কোনো বিপদে পথে, তখনই এই লোকটা নূরকে প্রোটেক্ট করার জন্য চলে আসে। হুট করে এসেই হুট করে চলে যায় কেন? কে এই লোক? নূর কি তাকে চেনে? প্রশ্ন চিহ্ন। এই ধরনের হাজারো প্রশ্ন নূরের মাথায় ঘুরপাক খেতে লাগল। নূর এসব কথা ভাবতে ভাবতেই বাড়ি পৌঁছাল। গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভেতর ঢুকল। নূর দেখল আয়না বেগম সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। ঈশস হয়তো তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ভাগ্যিস একটা মেসেজ করে দিয়েছিল, নয়তো এখনো জেগেই থাকত। মারা সবাই এরকমই হয়। নূর ভেতর থেকে একটা কম্বল এনে আয়না বেগমের গায়ে জড়িয়ে দিল। এখন যে এই একজনই তার সম্বল, আর যে কেউ নেই তার। নূর মায়ের কপালে একটা চুমু খেয়ে উপরে চলে গেল। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিনের ক্লান্তির জন্য শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল নূর। সকালে নূর নাস্তা করে মায়ের থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ল। প্রথম দিন খুব নার্ভাস লাগছে তার। নূর অফিসে ঢুকে এদিক ওদিক তাকালো, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। নূর নিজের কেবিন খুঁজে ওখানে যাবে, তখনই এনির সাথে দেখা। হেই মিস, হাউ আর ইউ? নূর কাছে আসতে আসতে বলল এনি। ফাইন মিস এনি, আপনি কেমন আছেন? খুব ভালো। হেই, আমাকে শুধু এনি করে বললে খুশি হব। ওকে এনি। হুম, স্মার্ট গার্ল।
তো তোমার বসের সাথে দেখা করেছ? বসের নাম শুনতেই নূরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এনি সেটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, ওই যে ওটা এমডির কেবিন, যাও গিয়ে দেখা করে এসো। ওকে, থ্যাঙ্কস এনি। এনি মুচকি হেসে ওখান থেকে চলে যায়। নূর গুটি গুটি পায়ে এমডির কেবিনের দিকে অগ্রসর হল। মে আই কাম ইন স্যার? নূর দরজায় নক করল। রিক অন্যদিকে ঘুরে থাই গ্লাস ভেদ করে ব্যস্ত শহর দেখতে দেখতে বলল, ইয়েস কাম ইন। কথাটা শুনেই নূরের বুক ধক করে উঠল। নূর তার নার্ভাসমেন্ট আর বুকের ধুকপুকানি নিয়ে ধীরে ধীরে রিকে পেছনে গিয়ে দাঁড়াল। হাই স্যার, আই এম ইয়োর নিউ পা মিস নূর আহমদ। নূরের কথা শুনে রিক নূরের দিকে ঘুরে দাঁড়াল। রিককে দেখেই নূর চোখ বড় বড় আর মুখ হা হয়ে গেল। নূরের যেন বিশ্বাসই হচ্ছে না যে ও আমেরিকার নামকরা সাকসেসফুল বিজনেসম্যান রিক গ্লোবাল এর সামনে দাঁড়িয়ে আছে। এই রিক গ্লোবাল হাজারো মেয়ের ক্রাশ, হাজারো মেয়ের স্বপ্ন। একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে? নূরের ফার্স্ট ক্রাশ এই রিক। যখন রিক বিজনেসে সাকসেস হয় তখন হাজারো লোক তাকে দেখার জন্য অফিসের বাইরে অপেক্ষা করে, তার মধ্যে একজন নূরও। কিন্তু কখনো এক ঝলক দেখা পায়নি তার। টিভি শো, নিউজ এসবে দেখেই নূর তার মন ভরাত। কিন্তু আজ, আজ এই রিক গ্লোবাল তার সামনে। নূরের যেন মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এই রিককে এক পলক দেখার জন্যই তো নূর এই জবটা পেতে চেয়েছিল। আর তার ভাগ্য আছে বলতে হবে। যেখানে মানুষ বছরের পর বছর চেষ্টা করেও কোনো সুযোগ পায়নি সেখানে নূর একেবারেই জব পেয়ে গেল। একটা মানুষ এত সুন্দর কি করে হয়? দেখলে যেন চোখ সরানোই মুশকিল হয়ে পড়ে। আর সবথেকে বড় কথা তার ওই দুই চোখ, বাদামি রঙের ওই চোখগুলো নূরের খুব চেনা। এই চোখে নূর বারবার মরে। রিককে নিয়ে নূর কতই না ভাবনার সাগরে ডুবেছে। ঈষৎ তার তো লাফাতে ইচ্ছে হচ্ছে। নূরকে এইভাবে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রিক চুপচাপ গিয়ে নিজের চেয়ারে বসল। তারপর ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে নিজের কেবিনে আসতে বলল। নূর এখনো রিকের দিকে তাকিয়ে আছে, তার যেন অন্য কোন দিকে নজর নেই। কিছুক্ষণ পর এনি কেবিনে এলো। আমাকে ডেকেছ ঠিক? হুম, আমাকে নিউপিএর ডিটেইলসগুলো দাও। এনি টেবিলের ওপর থাকা ফাইলের মধ্যে থেকে একটা ফাইল বের করে রিকের দিকে এগিয়ে দিল। রিক ফাইল দেখতে দেখতেই বলল, এখন তুমি আসতে পারো। আর যাওয়ার সময় ক্লুকে আমার কেবিনে পাঠিয়ে দিও। ওকে বলেই এনি চলে আসছিল তখনই নূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। নূরের অবস্থা দেখে এনি হেসে ওখান থেকে চলে এলো। রিক ফাইল উল্টাতে উল্টাতে বলল, মিস নূর, আপনার দেখা হয়েছে। রিকের কথায় নূর ধ্যান ভাঙে। ইস, কি করছে ও? এইভাবে ও রিকের দিকে তাকিয়েছিল। ছি ছি, কি ভাববেন উনি? লজ্জায় নূরের মাথা হেট হয়ে যাচ্ছে। নূর আমতা আমতা করতে করতে বলল, বা সশ্রী সার, আসলে আম্মি। এনি না জানি কি দেখে তোমাকে আমার পিএ হিসেবে সিলেক্ট করেছে। আমি তো তোমার মধ্যে তেমন কোনো গুণ দেখতে পাচ্ছি না যা আমার পিএর মাঝে হওয়া দরকার। স্যার প্লিজ একটা চান্স দিন, আমি আমার যোগ্যতা প্রমাণ করবই, দেখবেন আমি আপনার বেস্ট পিএ হয়ে দেখাবো। নূরের কথায় রিক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোমার যোগ্যতা যা দেখার তা তো দেখেই নিলাম। তোমার মতো থার্ড ক্লাস মেয়ে আমার অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা রাখে না। তারপরও বুঝতে পারছি না অ্যানি তোমাকে আমার পিএ হিসেবে সিলেক্ট কেন করেছে। নূরের এই কথাটা খুব গায়ে লাগলো। তাকে থার্ড ক্লাস বলছে? সে নিজের যোগ্যতায় এখানে এসেছে, কারো পায়ে ধরে আসেনি। তার যথেষ্ট আত্মসম্মানবোধ আছে। তাই নূর রেগে কিছু বলতে যাবে তখনই মিকলু দরজায় নক করে। উনি ভেতরে আসলে রিক তাকে বসতে বলে। আর এতক্ষণ ধরে নূর দাঁড়িয়ে আছে, তাতে একবার বসতে ও বলল না। নূরের রাগ আরো বেড়ে গেল। রিক আর মিকলু প্রজেক্ট নিয়ে কি না কি আলোচনা করছে, নূরের তা কিছুই মাথায় ঢুকছে না। নূরের দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে গেছে। খবিশ একটা 1 নাম্বারের খরচ, সাদা বানর একটা ইংরেজের বাচ্চা, ধলা ডাইনাসোর, হু ক্রাশ না ব্রাশ, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটু বসতেও বলছে না, মনে হচ্ছে এই গ্লাসের পানিতে চুবিয়ে মারে। মনে মনে নূর এসব বুলি আওড়াচ্ছে তখনই রিক কথা বলতে বলতে টেবিলের ওপর থাকা গ্লাস থেকে পিরিচ সরিয়ে গ্লাসের পানি ঢকঢক করে খেয়ে ফেলল। নূরের চোখ বড় বড় হয়ে গেল। খরচটা আবার তার কথা শুনে ফেলল না তো? প্রায় আধা ঘন্টা ডিসকাস করার পর রিক মিকলুকে যেতে বললেন। আর যাওয়ার সময় নূরকে তার কেবিন দেখিয়ে দিল বলল। নূর ও চোখ মুখ ফুলিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। নূর কেবিন থেকে বেরোনোর পর রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কারণ ও নূরের মনে মনে বলা প্রত্যেকটা কথাই শুনতে পেরেছে। রিক তার কাছের সবারই মনের কথাই বুঝতে পারে। এটা তার ভাম্পায়ার পাওয়ার। যদিও নূর বাংলায় বকেছে তাতেও কোনো যায় আসে না, করান রিক সব ধরনের ভাষাই বোঝে, আবার বলতেও পারে। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তা উষা। 6
নূর নিজের কেবিনে বসে আছে, নতুন তাই কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না, তাই এদিক ওদিক কানটাও একটু বেশি যাচ্ছে। আর তাতে নূর যা শুনছে তাতে বোঝাই যাচ্ছে যে এই অফিসের প্রত্যেকটা মেয়ে স্টাফ রিকের পার্সোনালিটির কতটা ফ্যান। সবার মুখে শুধু রিক আর রিক, রিক এটা রিক ওটা রিক, হট রিক, হ্যান্ডসাম রিক, আরও কত কিছু। নূর শুধু শুনছে আর জ্বলছে। নিজের ক্রাশকে নিয়ে অন্য কেউ কথা বলুক সেটা কেউই চায় না, নূরও চায় না। এমন সময় পেছনে থেকে একজন বলে ওঠে, হাই বিউটি। নূর কথাটা শুনে তাড়াতাড়ি পেছনে তাকাতেই দেখে একটা ইংরেজ পেছনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। নূর ও স্বভাব সুলভ মুচকি হেসে বলল, হ্যালো। স্টিফেন এবার নূরের কাছে এসে পাশের চেয়ারে বসল। তুমি কি এই অফিসে নতুন? হুম, নিউ পি এর পজিশনে। আমি স্টিফেন, আর তুমি? নূর, হোয়াট, ননি ন হোয়াট? নূর মুচকি হেসে বলল, ইউ কল মি নীর। ননির। অনেক কষ্টে উচ্চারণ করল স্টিফেন। নূর মনে মনে হাসছে আর ভাবছে, শুনেছি ইংরেজরা নাকি খুব উন্নত মানের শিক্ষিত, এই তাদের নমুনা সামান্য বাঙালি নামটাই উচ্চারণ করতে পারে না, আর আমরা বাঙালিরা বাংলা ইংরেজি হিন্দি সব গড়গড় করে বলে দিই। আনন্দের কান্না ভরা মুখ, ব্রেভ অন ইউ বাঙালি। নূর নিজেই নিজেকে শাবাশি দিতে লাগলো মনে মনে। হেই নীর, আমার কিন্তু বেঙ্গলিদের খুব ভালো লাগে। ওরা অনেক কিউট এন্ড লাভলি হয়, ঠিক যেমন তুমি। লাভলি বেঙ্গলি। ও থ্যাঙ্কস স্টিফেন। নূর আর স্টিফেন কথা বলছিল আর হাসছিল, এমন সময় নূর কন্ট্রাক্ট টেলিফোন বেজে উঠল। নূর ফোন ধরতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, এখনই এমডি কেবিনে এসো। বলেই ফোন কেটে দিল। নূর তো ভাবতেই পারছে না রিক নিজের থেকে তাকে তার কেবিনে যেতে বলেছে। ওহ মাই গড! নূর তো লাফাতে লাফাতে রিকের কেবিনের দিকে ছুটল। স্টিফেন যে তার পাশে বসেছিল সেদিকে তার কোন খেয়ালই নেই। স্টিফেন বোকার মতো নূরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মে আই কাম ইন স্যার? নূর রিকের কেবিনে উকি ঝুঁকি মেরে বলল, ইয়েস কাম ইন। রিক ল্যাপটপের দিকে তাকিয়ে বলল। নূর কেবিনের ভেতরে ঢুকতে ঢুকতেই তার বুকের হার্টবিট বেড়ে গেল। আমায় কেন ডেকেছিলেন স্যার? গল্প করার জন্য? মানে? মানে নিশ্চয়ই আমি গল্প করার জন্য তোমাকে ডাকিনি, কাজ আছে তাই ডেকেছি। নূর এবার মাথা নিচু করে বলল, সরি। বলেই রিকের দিকে তাকাতে গিয়ে দেখে রিক একদম তার কাছে দাঁড়িয়ে আছে। তা দেখে নূর চমকে পেছনের দিকে পড়তে যাবে, তখনই রিক নূরের কোমর জড়িয়ে ধরে। রিক এক হাতে ফাইল, অন্য হাতে নূরের কোমর জড়িয়ে ধরে আছে, আর নূর ভয়ে চোখ বন্ধ করে রিকের শার্টের কলার খামচে ধরে আছে। এতটা জোরে ধরেছে যার কারণে রিকে বুকে নূরের নখের দাগ বসে গেছে, কিন্তু সেদিকে রিকের খেয়াল নেই, সে নূরকে দেখতেই ব্যস্ত। নূরকে এই ভয়াতুর চেহারায় দেখে রিকের না জানি কি হলো, সে ফু দিয়ে নূরের সামনে আসা চুলগুলো সরিয়ে দিল। মুখের ওপর উষ্ণ বাতাসের অনুভব পেয়ে নূর মিটমিটিয়ে চোখ খুলে দেখে রিক তার দিকে এক অন্যরকম চাহনিতে তাকিয়ে আছে। নূর আমতা আমতা করে বলল, সরি স্যার। নূরের কথা শুনে রিকের ধ্যান ভাঙে, সাথে সাথে নূরকে ছেড়ে দেয় আর নূর ধপাস করে নিচে পড়ে যায়। আল্লাহ গো, গেল আমার কোমর গেল। মোমম, তোমার মেয়ের কোমর গেল গো। ওই ধলা ইংরেজ যদি ফেলেই দিবি তাহলে ধরেছিলি কেন? হোয়াট হোয়াট আর ইউ সে? রিকের ঝাড়ি খেয়ে নূর চুপসে গেল। নাথিং নাথিং। ওরে বাবা গো, গেলাম গো গেলাম বলতে বলতে নূর উঠে দাঁড়ালো। রিকের খুব হাসি পাচ্ছে নূরের এই অবস্থা দেখে, কোনো রকমে নিজের হাসি থামিয়ে ফাইল দেখতে দেখতে বলল, হট ছেলে দেখলেই হা করে তাকিয়ে থাকা আর ইচ্ছে করে গায়ের ওপর পড়া, এটা বুঝি তোমার জন্মগত গুণ? রিকের কথা শুনে নূরের খুব রাগ হলো। ও কি ইচ্ছে করেছে পড়েছে নাকি? উনিই তো হঠাৎ করে এত কাছে এসে দাঁড়ালেন, তাই তো চমকে গিয়ে নূর পড়ে গেল। কিন্তু তাকে কে ধরতে বলেছে? নূর বলেছে? বলেনি তো। তাহলে কেন ধরল? সেই তো পড়ার পড়তেই হলো তাকে। নূর মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। নূরের এই কিউট ফেস দেখে রিকের ভেতরে সবকিছু এলোমেলো হয়ে গেল। দম বন্ধ হয়ে আসছে রিকের। রিক কোন মতে নিজেকে সামলে বলল, ওট সবকিছু না ভেবে এই ফাইলটা নাও আর এনির কাছে বুঝিয়ে নিয়ে কমপ্লিট কর, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বলেই ফাইলটা নূরের দিকে ছুঁড়ে মারল। এবার তো নূর আরও রেগে গেল। আমাকে কি তোর চাকর ভেবেছিস যে তোর ফেলে দেওয়া ফাইল আমি কুড়িয়ে নেব? না নেব না থাকুক পড়ে, এর জন্য যদি আমাকে চাকরি ছাড়তে হয় তো ছাড়ব, কিন্তু নিজের সম্মান খোয়াব না, এই বলে দিলাম। এসব কথা মনে মনে বললেও নূর চুপচাপ হাঁটু গেড়ে বসে ফাইলের কাগজ একত্রে করতে লাগল। কেন যেন নূর কিছুই বলতে পারছে না। কিসের যেন একটা টান অনুভব করছে, যার জন্য নূর ফাইল তুলতে কেন সবকিছুই করতে পারে। কিন্তু কি সেই টান? কিসের ওপর টান? চাকরির প্রতি নাকি রিকের প্রতি? নূর চুপচাপ ফাইল নিয়ে চলে গেল। রিক যেন হাফ ছেড়ে বাঁচল।
নূর এনিকে খুঁজে তার কাছে গেল। এনির কেবিনে গিয়ে ফাইল এনির সামনে টেবিলে রেখে মুখ গোমরা করে দাঁড়ালো। এনি নূরকে এভাবে দেখে বলল, হোয়াট হ্যাপেন মিস, কি হয়েছে, তোমার মুখ এমন অন্ধকার করে রেখেছ কেন? এবার নূর এনির পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, এই তোমাদের এই বসটা আছে না? হুম, ওটা 1 নাম্বারের খটাস, সাদা হনুমান, একটা ছোটবেলা বোধহয় করলা খেয়ে বড় হয়েছিল, মুখে রসকস বলতে কিচ্ছু নেই, কোথায় একটু নিজের ফ্যানদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে তা না, খরচ কোথাকার। হু। নূর সব কথা বাংলায় গড় গড় করে বলে ফেলল। এনি তার বিন্দু মাত্রও কিছু বুঝতে পারল না, কিন্তু নূরের মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে যে তার ভাইয়ের গুণগানই গাইছে। এমন সিচুয়েশনে এনি কি করবে কিছুই বুঝতে পারছে না। নূর এনির মুখ দেখেই বুঝল এনি কিছু বোঝেনি, তাই নূর বলল, ওসব কথা বাদ দাও, তুমি আমাকে এই ফাইলটা বুঝিয়ে দাও। এনি মুচকি হেসে নূরকে বোঝাতে লাগল। নূর নিজের অফিস আওয়ার শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়ি এসেই আয়না বেগমকে প্রথম জব এক্সপেরিয়েন্স কেমন সব কথা বলল। তারপর একসাথে ডিনার করে উপরে এলো। বেডে বসে বসে ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলল। তাদের রিকের ব্যাপারে সব বলল। তারা তো প্রায় হেসে কুটি কুটি। নূরের তাদের হাসি দেখে খুব রাগ হলো, তাই সে কল কেটে দিয়ে কম্বল মুড়ি নিয়ে শুয়ে পড়ল। মধ্যরাতে নূরের মনে হলো কেউ তার মাথার পাশে বসে তার মাথায় পরম আবেশে হাত বুলিয়ে দিচ্ছে। তাতে নূরের খুব ভালোই লাগছিল। তাই নূর চোখ না খুলেই একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়ল। সকালে নূর অফিসের জন্য রেডি হলো। লাল রঙের শর্ট কামিজ, ব্লু জিন্স আর গলায় স্কার্ফ পেঁচিয়ে নিল। মুখে হালকা মেকআপ করে চুলটা ছেড়ে দিল। মায়ের থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেল নূর। অফিসে এসে নিজের কেবিনে যেতে যেতে ভাবল আগে স্যারকে গুড মর্নিং বলে আসা যাক। তাই নূর ছুটল রিকের কেবিনের দিকে। দরজায় নক করতেই দেখে রিক নিজের কাজে ব্যস্ত। নূর ভেতরে ঢুকে রিকের সামনে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং স্যার। রিক এবার নূরের দিকে তাকালো। তুমি কি আমাকে মর্নিং উইশ করতে এসেছ? নূর ছোট বাচ্চাদের মতো মাথা ঝাঁকালো। রিক এবার নিজের জায়গা থেকে উঠে নূরের দিকে এগোতে এগোতে বলল, তুমি তো দেখছি কিছুই জানো না। এখন তো তোমাকে এটাও শেখাতে হবে যে মর্নিং উইশ কিভাবে করতে হয়। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 7+8। নূর পেছোতে পেছোতে দেওয়ালে লেগে গেল। রিক নূরের একদম কাছে এসে একপাশে দেওয়ালে হাত রাখল। রিককে এত কাছে দেখে নূরের হার্টবিট বেড়ে গেল। দম বন্ধ হয়ে আসার উপক্রম। নিঃশ্বাস ঘন ঘন নিতে লাগল নূর। নূরের এই মাতাল করা চাহনিতে রিকের নেশা লেগে গেল। নূরের হার্টবিট রিক শুনতে পাচ্ছে। নূর কি জানে তার হার্টবিটের সাথে তাল মিলিয়ে রিকের হার্টবিটও ওঠা নামা করছে। যা রিককে আরো বেশি পাগল করে দিচ্ছে। রিক নূরের দিকে এগোতে গেলে নূর তাকে সরিয়ে চলে আসতে চাইল। কিন্তু তার আগেই রিক নূরের হাত দেওয়ালের সাথে চেপে ধরল। তার আঙুলের মাঝে নিজের আঙুল ডুবিয়ে দিল। নূর তার হাতের দিকে তাকালো। তার মুখ দিয়ে কোন কথা বেরোচ্ছে না। রিক সরিয়ে দিতে চাইলেও কেন যেন সরাতে পারছে না। রিক নূরের বাম পাশের গালের নিচে গলা বরাবর থাকা কালো তিলটায় নিজের ঠোঁট বসালো। রিকের স্পর্শে নূর কেঁপে উঠল। আবেশে আপনা থেকেই তার চোখ বন্ধ হয়ে এলো। ঠিক তখনই কেউ দরজায় নক করল। নূর চমকে চোখ খুলেই দেখে রিক তার সামনে নেই। গেল কোথায়? সামনে তাকাতেই দেখে রিক নিজের ডেস্কে বসে মনোযোগ সহকারে নিজের কাজ করছে। নূর অবাকের চরম সীমায় পৌঁছালো। এই রিক এখনই তো তার এত কাছে ছিল, তাহলে চোখের পলকে ওখানে গেল কিভাবে? নূর চোখ বড় বড় করে রিকের দিকে তাকিয়ে আছে। দরজা খুলে অ্যানি ভেতরে এলো। অ্যানি রিককে কিছু বলতে যাবে তার আগেই দেখল নূর পাশের দেয়ালে থেকে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। হোয়াট হ্যাপেন নীর, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এনির কথায় নূরের ধ্যান ভাঙে। সে এনির দিকে তাকালো। রিক ও এনির কথা শুনে নূরের দিকে তাকালো। মানে আমি এখানে হয়তো কোনো স্বপ্ন দেখছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাইট? নূর বলার আগেই রিক বলে উঠল। রিকের কথা শুনে নূর ভাবতে লাগলো, স্বপ্ন? সত্যিই কি ও স্বপ্ন দেখছিল? আর এটা স্বপ্ন না হলে আর কি? নিশ্চয়ই স্বপ্নই হবে, একটা মানুষ তো আর চোখের পলকে উড়ে যেতে পারে না। তার উপর কিরকম উদ্ভট মোমেন্ট ছিল। ওটা আবার সত্যি হয় নাকি? রিক কেন তাকে ছি ছি কি ভাবছে এসব নূর? এটা নিছকই একটা স্বপ্নই হবে এটা। কি হলো, কি ভাবছো নীর? কিছু না, আমি গেলাম বলেই নূর কেবিন থেকে বেরিয়ে গেল। এনি কিছুই বুঝল না, হলোটা কি এই মেয়ের। এনি রিকের সাথে কিছু কথা বলে কেবিন থেকে বেরিয়ে এলো। এবার রিক ভাবনায় রে গেল। এটা কি করছিল? নূরের এত কাছে কেন গেল ও? এই মেয়ের থেকে যতই দূরে থাকতে চায় ততই এই মেয়ের নেশা তাকে গ্রাস করে, ততই তার কাছে চলে আসে।
এ কেমন নেশা, কি আছে এই মেয়ের মাঝে যা তাকে ওই মেয়ের কাছে এত টানে? এ কোন নেশা? যেদিন থেকে নূরকে দেখেছে সেদিন থেকে সে এই নেশায় নেশাগ্রস্ত হচ্ছে। এই নেশা কাটানোর জন্য না জানি কত মেয়েকে নিজের বেড পার্টনার বানিয়েছে, কিন্তু এই নেশা কিছুতেই কাটছে না, বরঞ্চ গভীর থেকে গভীরতর হয়ে চলেছে। নিজেকে ওর থেকে দূরে রাখা অসম্ভব হয়ে পড়েছে। নূর নিজের কেবিনে বসে আনমনে ভাবছে, সত্যিই কি এটা একটা স্বপ্ন? স্বপ্ন না হলে আবার কি? রিক থরাই তার এত কাছে আসবে, আর চোখের পলকে কে করে আবার সরে যাবে। ধুর, নূর এখন কি রিককে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছে? আর এ কেমন স্বপ্ন? ছি ছি নূর, তুই এত লোকলাস মেন্টালিটি কবে থেকে মাথায় চাপালি? বি কন্ট্রোল ইউর সেলফ নূর। নূর নিজেই নিজেকে বুঝো দিয়ে নিজের কাজে মন দিল। কাজ করতে করতেই এক জায়গায় আটকে গেল। ডিভাইসের কিছু বুঝতে পারছে না নূর। আশেপাশে তাকিয়ে দেখল মিকলু এদিক ওদিক ঘুরছে, তাই তাকেই ডাক দিল নূর। মিকলু এর কাছে হেল্প চাইল, তাই মিকলু নূরের কাছে এসে একটু ঝুঁকে নূরকে বোঝাতে লাগল। উনি একটু হেলে থাকার কারণে নূরের খুব অস্বস্তি হতে লাগল। নূর জানে মিকলু কাজের জন্যই ঝুঁকেছে, তবুও তার একটু অস্বস্তি হতে লাগল, তাই ও কিছুটা চেপে গেল। তখনই পেছনে থেকে কেউ বলে উঠল, মিকলু আপনি এখানে কি করছেন? নূর পেছনে তাকিয়ে দেখে রিক দাঁড়িয়ে আছে। শার্নির ল্যাপটপ একটা ডিভাইস বুঝতে পারছিল না, সেটাই বোঝাচ্ছিলাম। তাকে বোঝানোর জন্য এনি আছে, আপনি আমার সাথে আসুন, কাজ আছে। মিকলু রিকের সাথে চলে গেলেন, আর নূর চলল এনির কাছে। নূর অফিস ছুটির আওয়ারে নিজের কাজ শেষে ফাইল জমা দিতে রিকের কেবিনে গেল। কেবিনে নক করে দেখল কেউ নেই। নূর ভাবল হয়তো রিক বাড়ি চলে গেছে, তাই ভেতরে এসে ফাইলটা টেবিলে রাখল। নূর দেখল টেবিলের ওপর আর একটা ফাইল পড়ে আছে। ওটাও ঠিক জায়গায় রাখার জন্য হাতে নিল, ঠিক তখনই তার মনে হলো কেউ তার পেছনে এসে দাঁড়াল। নূর পেছনে ঘুরতেই চমকে উঠে। হাতে থাকা ফাইল ছুঁড়ে দেওয়ার কারণে পেপারগুলো সব উড়ে এসে তাদের উপর পড়তে লাগল। রিক নূরের একদম কাছে দাঁড়িয়ে আছে, সব পেপারগুলো ওদের উপর পড়তে লাগল। রিক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নূর তার কেবিনে, ও নূরের পেছনে গিয়ে দাঁড়াতেই এই ঘটনা। একটা পেপার পড়তে পড়তে নূরের ঠোঁট ছুঁয়ে গেল, যেটা দেখে রিকের সবকিছু এলোমেলো হয়ে গেল। তার একটু ইচ্ছে হলো সেই ঠোঁট দুটো ছুঁয়ে দেওয়ার, তাই রিক এক ঘোরের মধ্যে থেকেই নূরের দিকে এগোতে লাগল। নূর ভয় পিছোতে গিয়ে দেখে পেছনে টেবিল। নূর এবার ভাবছে, সে আবার স্বপ্ন দেখছে না তো? না, এবার কোন স্বপ্ন দেখা চলবে না। নূর টেস্ট করার জন্য নিজের হাতে চিমটি কাটতে গেল। পরক্ষণেই ভাবল যদি লাগে, তাই নূর ধীরে ধীরে এক হাত বাড়িয়ে রিকের হাতে চিমটি কাটল। রিক ওখানেই থেমে গেল, বুঝতে পারল না নূর ওকে চিমটি কেন কাটল। রিক ভ্রু কুঁচকে নূরের দিকে তাকালো। এই আপনার লাগেনি? তার মানে আমি আবার স্বপ্ন দেখছি? এ আমার কি হলো? আমি জেগেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি, তাহলে ঘুমোলে আমি কি দেখব? এ কোন ধরনের অসুখ হলো আমার? এখন আমি কি করব? কনে যাব? জেগে স্বপ্ন দেখা শুরু করছি আমি। বলেই ন্যাকা কান্না জুড়ে দিল। রিকের প্রচণ্ড রাগ হলো, একই তো তার মুডের 12টা বাজালো, তার ওপর আবার ন্যাকা কান্না জুড়ে দিয়েছে। রিক রাগের বসে নূরের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নূরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রিকের এমন আকস্মিক কাজে নূরের চোখ বড় বড় হয়ে গেল। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা অ্যাক্ট এট উষা। 8 রিক নিজের রুমের পাশে থাকা পুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তার নজর ওই পুলের পানির দিকে। খুব অস্থির অস্থির লাগছে তার। ইচ্ছে করছে এক্ষুনি নূরের কাছে ছুটে যেতে। নূরকে ছাড়া তার আর এক মুহূর্তও চলে না। যেই মেয়েকে মারার জন্য এতগুলো বছর তাকে খুঁজে বেরিয়েছে, আজ সেই মেয়ের জন্যই রিক এলোমেলো হয়ে গেছে। নূরের ওই বোকা বোকা কথাগুলো মনে পড়তেই রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যেই রিক ভ্যাম্পায়ার রাজ্যের সবচেয়ে ভয়ানক ভ্যাম্পায়ার। এখানকার সবাই যার নামে কেঁপে ওঠে, সেই রিক আজ একটা সামান্য মেয়ের কথা মনে করতেই নিজে নিজেই হেসে উঠছে। তার জন্য পাগল হয়ে গেছে, তার নেশায় মাতাল হয়ে গেছে। বারবার তার ওই মিষ্টি রক্তের গন্ধ নেওয়ার জন্য উতলা হয়ে উঠছে। তাকে কাছে পেলে সবকিছু ভুলে শুধু তাকে অনুভব করার জন্য বেসামাল হয়ে গেছে। প্রথম যখন নূরকে অবচেতন অবস্থায় নিজের বুকে টেনে নিয়েছিল, সেদিন প্রথম রিকের হার্টবিট হয়। সেই হার্টবিট দ্বারাই রিক বুঝতে পারে এই সেই মেয়ে যাকে রিক এতগুলো বছর মারার জন্য খুঁজে বেরিয়েছে। কিন্তু আজ সে তার সামনে থাকা সত্ত্বেও সে তাকে মারতে পারছে না। তার মায়া ভরা সেই মুখ দেখে রিক সবকিছুই ভুলে গিয়েছিল। এক পলকে নূরের জ্ঞান হারানো মায়াভরা মুখের দিকে তাকিয়েছিল। এক ধরনের নেশা কাজ করছিল রিকের মধ্যে, যেটা বুকের হার্টবিট আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল।
সেই দিন থেকে আজ পর্যন্ত রিক যতবারই নূরের থেকে দূরে যেতে চেয়েছে ততবারই সে নূরের নেশায় ডুবেছে। নিজের না চাওয়া সত্ত্বেও রিক বারবার নূরের বিপদে তাকে রক্ষা করতে পৌঁছে গেছে। নিজের মনকে কিছুতেই আটকাতে পারেনি নূরের এত কাছে আসার থেকে। এখন সে আর নূরের থেকে দূরে এক মুহূর্তের জন্যও থাকতে পারছে না। কিছুতেই সে নূরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে। নূরকে তার চাই, সব সময়ের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য নূরকে তার কাছে চাই। এমন সময় জেনিফার পেছনে থেকে এসে রিককে জড়িয়ে ধরল। হেই রিক, কি করছো এখানে একা একা? রিক কিছু বলছে না দেখে জেনিফার রিকের সামনে এলো, গলা জড়িয়ে ধরে বলল, আমার সাথে এসো, সব একাকিত্ব দূর করে দেব। আর কত অপেক্ষা করাবে আমায়? আমার প্রত্যেকটা রাত যে শুধু তোমার অপেক্ষাতেই কাটে। আজ না হয় সেই অপেক্ষাটা শেষ করে দাও। কত মেয়ের সাথেই তো বেড শেয়ার করেছ, আজ না হয় আমার সাথেই শেয়ার কর। তুমি ভালো করেই জানো আমার সাথে যে রাত কাটায় পরের দিন তার সূর্যের আলো দেখার ভাগ্য কপালে জোটে না। চাই না সেই ভাগ্য। আমি তোমার জন্য মরতেও রাজি। যদি এক রাত তোমার সাথে কাটিয়ে আমার মৃত্যু হয় তবে আমি তাতেও রাজি। শুধু এক রাত, একটা রাত তুমি আমার হয়ে যাও, আর কিছুই চাই না আমি। রিক জেনিফার থেকে নিজের গলা ছাড়িয়ে নিয়ে বলল, অতিরিক্ত কিছুই আমি পছন্দ করি না। আর তোমার এই অতিরিক্ত চাওয়ার ফল আমি তোমাকে অনেক আগেই দেখিয়ে দিতাম যদি তুমি আমার কাজিন না হতে। সো বি কেয়ারফুল। অনেক আগেই বলেছি আমার থেকে দূরে থাকো। এই রিকের ভয়ঙ্কর রূপের সাথে নিশ্চয়ই তুমি অচেনা নও। সো আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করো না। দূরে থাকো আমার থেকে। আঙুল দিয়ে শাসিয়ে রিক ওখান থেকে চলে গেল। আর জেনিফার রাগান্বিত চোখে সেদিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর ক্লার্ক এসে জেনিফার পাশে দাঁড়াল। এই রূপের কি মূল্য যদি এই রূপ দিয়ে তুমি রিককেই বসে আনতে পারো? শাপ আপ ক্লার্ক। রিককে তো আমি এক রাতের জন্য হলেও নিজের করেই ছাড়ব। দাঁত কিরমির করে বলল জেনিফার। সেই চেষ্টাই করতে থাকো। আর রিক হাতের বাইরে চলে যাক। জেনিফার কটমট চোখে ক্লার্কের দিকে তাকিয়ে বলল, সেটা কখনোই হবে না, আমি হতে দেব না। রিক শুধুই আমার, শুধু আমার। বলেই জেনিফার গনগন করে চলে গেল। ক্লার্ক তার যাওয়ার প্রতি চেয়ে রইল। নূর নিজের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। সে ভালো করে লক্ষ্য করছে তার ঠোঁটের কাটা অংশটা। এটা কি নূর নিজেই স্বপ্ন দেখে কেটেছে নাকি সত্যি রিক তাকে কিস করেছে? কিন্তু যদি রিক সত্যিই তার এত কাছে এসেছিল তাহলে ও যখন চোখ খুলল তখন কেন রিক সেখানে ছিল না? মুহূর্তেই একটা মানুষ তো আর ভেনিস হয়ে যেতে পারে না। তার মানে ওটা স্বপ্নই ছিল। নূরের বসে বসে কাঁদতে ইচ্ছে করছে। ক্রাশকে দেখে কি ও এতটা পাগল হয়ে গেছে যে তাকে নিয়ে কি সব যাতা স্বপ্ন দেখছে? তাও আবার জেগে জেগে। তাহলে ঘুমালে কি হবে? না জানি ঘুমিয়ে গেলে আবার কি নাকি স্বপ্ন দেখে না বাবা, না আজ সে ঘুমোবে না। একদমই ঘুমোবে না। যতই ঘুম আসুক না কেন সে ঘুমোবে না, কিছুতেই না। নূর গিয়ে বিছানার এক কোণে বালিশ কোলে নিয়ে বসে পড়ল। আজ সে ঘুমোবে না, কিছুতেই না। কিন্তু বেহায়া ঘুম কোনো বাধাই মানে না, বিনা টিকিটে ট্রেনে চড়ে বসে। তাই নূরের চোখেও এখন ঘুম নেমে এসেছে। নূর ঝিমুচ্ছে। বারবার নূর ঘুমের সাথে লড়াই করতে করতে একসময় নূর ঘুমের কাছে হার মেনে গেল আর বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে রিক বারান্দা দিয়ে নূরের রুমে এসে দেখে নূর এলোমেলো হয়ে বেডের সাথে হেলান দিয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নূরকে এভাবে ঘুমাতে দেখে রিকের বুকটা ধক করে উঠল। এই মেয়েকে যতবারই দেখে ততবারই পাগল হয়ে যায় রিক। এই মেয়ের প্রত্যেকটা লুক রিককে ঘায়েল করার জন্য যথেষ্ট। রিক ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে গেল। একটু ঝুঁকে গিয়ে নূরের গালে হাত রেখে মুখের কাছে মুখ এনে বলল, তোমাকেই আমার চাই, সারা জীবনের জন্য চাই। নিজের করে চাই। তোমাকে নিজের করে পাওয়ার অধিকার শুধু আমার। তুমি শুধু আমার। বলে নূরের ঠোঁট স্পর্শ করল। রিক নূরকে ভালো করে শুইয়ে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে দিল। তারপর তার পাশে বসে তার মায়াবতীকে দেখতে লাগল। কি আছে এর মধ্যে যা রিককে পাগল করে দিচ্ছে? তিলে তিলে মারে তাকে, নেশায় জড়িয়ে ফেলছে। এই নেশায় রিক আরও বেশি করে জোড়াতে চায়। নূরকে তার আরও কাছে চায় সারা জীবনের জন্য। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 9+10 হাই বিউটি। নূর নিজের কেবিনে বসে কাজ করছিল। এমন সময় কারো ডাক শুনতে পেয়ে মাথা উঠিয়ে দেখে স্টিফেন সামনে দাঁড়িয়ে আছে। হাই স্টেফেন, আর ইউ বিজি? নো, জাস্ট টুকটাক কিছু কাজ করছি আর কি। ওকে, তো চলো আজ দুজনে একসাথে কফি খাবো। এখন? কেন, কোনো প্রবলেম? নো প্রবলেম, চলো। নূর হাসতে হাসতে স্টিফেনের সাথে ক্যান্টিনের দিকে গেল। স্টিফেন চেয়ার টেনে দিয়ে নূরকে বসতে বলল। নূর মুচকি হেসে বসল। স্টিফেন নূরের সামনাসামনি বসে
হ্যাঁ তো বলো, হট কফি ইয়া কোল্ড কফি? নূর চোখ উল্টিয়ে বলল, আমি কফি খাই না। হোয়াট, তো কি খাবে তুমি? আম্মম, আইসক্রিম। হোয়াট আইসক্রিম? ইয়ে, বাঙালি মেয়েরা আইসক্রিম খেতে বেশি পছন্দ করে। তাই নাকি? আমি তো জানতামই না। ওহ, এখন জেনে নিন তাহলে, বাঙালি মেয়েরা আইসক্রিম পাগলি। মাই গড, মানে হ্যাশ আইসক্রিম ক্রেজি বাবানলে, ইয়ে। ঘাড় উঁচিয়ে বলল নূর। স্টিফেন নিজের জন্য কফি আর নূরের জন্য আইসক্রিম অর্ডার করল। নূর আর স্টিফেন খেতে খেতেই গল্প করতে লাগল। আর অন্যদিকে রিক তাদের সিসি ফুটেজ দেখে রাগছে আর ফুলছে। রিক ফোন হাতে নিয়ে এনিকে ফোন দিল। হ্যালো, ভাই। এখনই নূরকে আমার কেবিনে আসতে বলো। বলেই এনি কিছু বলার আগে রিক ফোন কেটে দিল। এনি কিছুই বুঝল না। হলোটা কি? নূরকে প্রয়োজন তো তাকে ফোন না করে এনিকে কেন ফোন করল? নূরের কেবিনে তো কন্ট্রাক্ট ফোন আছেই। এনি ৭-৫ ভাবতে ভাবতে নূরের কেবিনে গেল, কিন্তু নূর কেবিনে নেই। এনি পাশের কেবিনের একজনকে জিজ্ঞাসা করলে বলে নূর ক্যান্টিনের দিকে গিয়েছে। এনি ক্যান্টিনে গিয়ে দেখে নূর হাসতে হাসতে স্টিফেনের সাথে কথা বলছে। এটি এবার বুঝল তার ভাইয়ের হয়েছেটা কি। এনি মুচকি হেসে নূরের কাছে গেল। হে নীর। হায় এনি। নীর, তোমাকে ভাই তার কেবিনে ডেকেছে। স্যার? হুম। ওকে, আম কামিং। বলে নূর উঠে আইসক্রিম নিয়ে আসতে চাইল, তখন স্টিফেন বলল, আরে এটা নিয়ে কোথায় যাচ্ছ? আরে টাকা দিয়ে কিনেছি, থরাই এটাকে নষ্ট করব। টাকা যখন দিয়েছি তখন পুরোটাই শেষ করব। নূর টেবিলে দুহাত রেখে একটু ঝুঁকে গিয়ে বলল, এটা বাঙালির আরেকটা রূপ। কিপটা আন্ডারস্কোর বাঙালি। বলেই হাসতে 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 আইসক্রিম নিয়ে চলে এল। এনি আর স্টিফেন হাঁ করে নূরের দিকে তাকিয়ে রইল। নূর আইসক্রিম খেতে খেতে রিকের কেবিনে ঢুকতে যাবে, তখনই তার মনে হলো এই আইসক্রিম নিয়ে ভেতরে গেলে না জানি আবার কি কি কথা শুনতে হয়। তাই নূর গোপাগপ আইসক্রিম শেষ করে কাপটা ঝুড়িতে ফেলে দিয়ে ঠোঁটের আইসক্রিম মুছতে মুছতে কেবিনে ঢুকল। তখনই রিক বলে উঠল, স্টপ। নূর চমকে রিকের দিকে চোখ বড় বড় করে তাকালো। কারো কেবিনে আসতে হলে নক করে আসতে হয়, সেই কমন সেন্সটাও দেখছি তোমার নেই। রিকের কথা শুনে নূর দৌড়ে আবার দরজায় দিয়ে নক করলো। মে আই কাম ইন চির? রিক এক ঝলক নূরের দিকে তাকিয়ে আবার নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, কাম ইন। নূর ভেতরে ঢুকল। স্যার ডেকেছিলেন? হুম। স্যার কোনো কাজ ছিল? না, হাডুডু খেলব। হোয়াট? স্যার আপনি তো ইংরেজ, হাডুডু খেলা জানবেন কি করে? হাসতে হাসতে বলল নূর। শাট আপ। বোকার মতো না হেসে যেই কাজে ডেকেছি সেটা শোনো। নূর চুপ মেরে গেল। এই ফাইলটা নাও। আজকে এই ফাইল কমপ্লিট চাই আমি। ওকে স্যার। বলেই নূর ফাইল নিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ পেছনে থেকে রিক বলে উঠল, স্টপ। নূর রিকের কথা শুনে ঘুরে দাঁড়াল। রিক বসা থেকে উঠে ধীরে ধীরে নূরের দিকে এগোতে লাগল। রিককে নিজের দিকে এগোতে দেখে নূরের হার্টবিট বেড়ে গেল। তার মনে হলো রিকের এক একটা স্টেপ তার এক একটা হার্টবিট। নূর চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিকে দিকে। রিক তার দিকে নেশা লাগানো চাহনিতে তাকিয়ে রয়েছে। তার মধ্যে এক নেশা কাজ করছে। সে নূরের এই বড় বড় চোখগুলোর মাঝেই হারিয়ে যেতে চায়। নূর রিকে এই মাতাল করা চাহনিতে নূর সবকিছু ভুলে এই চমৎকার বাদামি চোখের দিকে চেয়ে রইল। রিক নূরের কাছে এসে এক হাতে নূরের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আর অন্য হাতে নূরের চিবুক ধরে মাথা উঁচু করে নিল। তারপর ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগিয়ে গেল। নূরের টকটকে গোলাপি ঠোঁটে লেগে থাকা আইসক্রিমে রিক নিজের ঠোঁট লাগাল। রিকে স্পর্শ পেয়ে নূর শিউরে উঠল। চোখগুলো আপনা থেকেই বন্ধ হয়ে এলো। পর মুহূর্তেই তার মনে হলো এটাও স্বপ্ন নয়তো। না না, এটা স্বপ্ন হতেই পারে না। রিক এবার সত্যি সত্যিই তার কাছে এসেছে। আর এটা সে এবার হাতে নাতে ধরবে। তাই নূর চট করে চোখ খুলতেই দেখে রিক তার কাছে নেই। সে তো নিজের ডেস্কে বসে খুব মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। এই আপনি ওখানে কি করে গেলেন? আপনি তো এক্ষুনি এখানেই ছিলেন। নূরের কথা শুনে রিক ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। হোয়াট থে? আমি ওখানে কেন যাব? জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? আর এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকে আমি কাজ দিয়েছি তো? ওয়াই ইয়েস স্যার। তো এখানে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন গু? রিকের ঝাড়ি খেয়ে নূর এক প্রকার দৌড়েই কেবিন থেকে বেরিয়ে এলো। এ কি হলো তার? নূর কি সত্যিই স্বপ্ন দেখছে? তার কেন জানিনা মনে হচ্ছে কেউ তাকে বোকা বানাচ্ছে আর সে হেলেদুলে বোকা বনছে। নূরকে যেতে দেখে রিক হেসে উঠল। কত বোকা মেয়ে! কোন স্পর্শ কতটা বাস্তবিক না কাল্পনিক সেটাও বুঝতে পারছে না। এই মেয়েকে এইভাবে বোকা বানাতে ভালোই লাগছে রিকের। নূর নিজের কেবিনে দুই কনুই টেবিলে রেখে গালে হাত দিয়ে বসে আছে।
তার সবকিছু কেমন কেমন জানি লাগছে। রিক তার কাছে আসাটা স্বপ্ন হলেও ওটার মাঝে এক ধরনের শান্তি অনুভব করে নূর। কেমন জানি এলোমেলো হয়ে যায় তখন, কি হচ্ছে তার সাথে। নূর এই ভাবনায় মশগুল তখনই স্টিফেন নূরের কেবিনে আসে। নূরের ভাবান্তর দেখে সে নূরের পাশে যায়। ওখানে গিয়েই স্টিফেনের চোখ যায় নূরের কোমরের দিকে। নূর দুই কনুই টেবিলে রাখায় জামাটা একটু উপরে উঠে গেছে, যার কারণে নূরের কোমর দেখা যাচ্ছে। স্টিফেন নূরের সাদা ফটফটে কোমর দেখে নিজেকে ধরে রাখতে পারল না। হাত বাড়িয়ে দিল তার দিকে, কিন্তু তার হাত নূরের কোমর ছোঁয়ার আগেই কেউ একজন এসে তার হাত চেপে ধরল। স্টিফেন চমকে সেই লোকটির দিকে তাকালো। রিক চোখ মুখ লাল করে স্টিফেনের হাত ধরে দাঁড়িয়ে আছে। রিক কখন এল? রিককে এইভাবে দেখে স্টিফেন ভয়ে ঢক গিলল। স্যার আপনি? স্টিফেন হাত ছাড়ানো চেষ্টা করতে করতে বলল। স্টিফেন, আমি হয়তো তোমাকে কিছু কাজ দিয়েছিলাম, তুমি সেগুলো না করে এখানে কি করছো? যত সম্ভব নিজের রাগ কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল রিক। আমি স্যার আসলে আমি। চুপচাপ এখান থেকে বের হও আর নিজের কাজে মন দাও। বলেই স্টিফেনের হাত ছেড়ে দিল। ছাড়া পেয়ে স্টিফেন কোনোমতে ওখান পালানোর মতো বেরিয়ে এলো। নূর এতক্ষণ ওদের অবাক হয়ে দেখছিল। এরা কখন এল তার কেবিনে, আর কি বা হচ্ছে এখন? এসব ভাবতে ভাবতেই নূর বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়েছিল। স্টিফেন চলে যাওয়ার পর রিক নূরের দিকে ভয়ঙ্কর রাগী চোখে তাকালো। নূর রিকের চোখ দেখেই ভয় পেয়ে গেল। কাপা কাপা গলায় কিছু বলতে যাবে তখনই রিক নূরের হাত ধরে তাকে টানতে টানতে নিজের কেবিনের দিকে নিয়ে যেতে লাগলো। আর অফিসের সব স্টাফরা সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। নূরকে এইভাবে কেন নিয়ে যাচ্ছে রিক? অন্যদিকে স্টিফেন নিজের হাত ওঠাতে পারছে না। রিক এত জোরে ধরেছিল যে তার হাত অবশ হয়ে গেছে। স্টিফেন রেগে চৌচির হয়ে আছে। তার এত বড় একটা সুযোগ হাত ছাড়া হয়ে গেল এই রিকের জন্য। ভেবেছিল নূরের সাথে ভালো বিহেভ করে তাকে বসে আনবে, কিন্তু তার আর ধৈর্য নেই। আজ নূরের কোমর দেখে স্টিফেন কন্ট্রোল লেস হয়ে গেছে। এই নূরকে তার চাই, যে কোনোভাবেই তার চাই। এই অফিসে সে কিছুতেই নূরকে বসে আনতে পারবে না, তার অন্য কোনো প্ল্যান করতে হবে। আর যা করবে তা আজ রাতেই করবে। স্টিফেন নিজের ফোন হাতে নিয়ে কাউকে ফোন করল। আজ রাতে তার নূরকে চাইই চাই। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 10 রিক নূরকে নিজের কেবিনে এনে দরজা নক করে দরজার সাথেই চেপে ধরল তাকে। নূরের কোমরে চাপ দিয়ে দাঁতে দাঁত রেখে বলল, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ থিস? খুব শখ তাই না ছেলেদের নিজের শরীর দেখানো? ওকে। বলেই রিক নূরের জামা ধরে টান দিল। সাথে সাথে নূরের কামিজের সাইড ফারফার করে ছিঁড়ে গেল। নু বলেই নূর দুহাতে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করতে লাগলো আর বড় বড় চোখে রিকের দিকে তাকালো। রিক নূরের দু গালে হাত দিয়ে বলল, কি হলো, এত ন্যাকামো করছো কেন? এটাই তো তুমি চাও, নিজের শরীর অন্যকে দেখিয়ে বেড়াতে। লিসেন মিস নূর, এটা তোমার বেডরুম নয়, এটা আমার অফিস, আর এখানে আমি কোনো ধরনের নষ্টামি মেনে নেব না। গট ইট? নূর অবাক চোখে রিকের দিকে তাকিয়ে আছে। তার বিষয়ে কেউ এই ধরনের ওপিনিয়ন রাখে সেটা নূরের জানা ছিল না। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। নূর কোনোমতে কাপা কাপা কণ্ঠে বলল, স্যার প্লিজ ছেড়ে দিন আমায়। লাগছে আমার, প্লিজ স্যার। নূরের কান্না জড়িত অনুনয় কণ্ঠ শুনে রিকের হুঁশ এলো। কি করছে ও? একজনের রাগ অন্যজনের ওপর ঝাড়ছে। রিক তাড়াতাড়ি নূরকে ছেড়ে অন্যদিকে ঘুরল। নিজের ওপরই তার এখন রাগ হচ্ছে। কি নাকি বলল ও নূরকে? নূর কতটা কষ্ট পেয়েছে। নিজের রাগকে ও কন্ট্রোল করতে কেন পারল না? রিক ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের রাগ দমিয়ে রেখে বলল, গেট লস্ট। নূর রিকের কথা শুনে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল। এই অবস্থায় ও বাইরে কি করে যাবে? রিক দেখল নূর ওখান থেকে নড়ছে না, তাই রিক নূরের দিকে এগোতে লাগল। রিককে নিজের দিকে এগোতে দেখে নূর ভয়ে চোখ বন্ধ করে নিল। না জানি আবার ওকে না মেরেই ফেলে। কিন্তু নূরকে অবাক করে দিয়ে রিক তার কোট খুলে নূরের গায়ে জড়িয়ে দিল। তারপর দু হাত নূরের গালে রেখে নূরের চোখের জল মুছে দিল। আই এম সরি। আমার এরকম বিহেভ করা মোটেও উচিত হয়নি। সরি। বলেই নূরের কপালে একটা চুমু এঁকে দিল। নূর অবাক হয়ে রিককেই দেখছে। রিক কি করছে না করছে কিছুই ওর মাথায় ঢুকছে না। একবার কথা শোনাচ্ছে তো একবার সান্ত্বনা দিচ্ছে। ও কি এখন বাড়ি যাও, অনেক রাত হয়েছে। নূর বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে ভালো করে গায়ে কোট জড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। সবাই নূরের দিকে তাকিয়ে আছে। রিকের কোট গায়ে জড়িয়ে থাকায় সবাই অবাক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর সেদিকে পাত্তা না দিয়ে আনমনেই রিককে কথা শুনিয়ে চলেছে। রিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কেবিন থেকে নিজের ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল।
নূর রাস্তায় দাঁড়িয়ে ক্যাবের জন্য অপেক্ষা করছে। এমন সময় স্টিফেন বাইক নিয়ে এসে নূরের সামনে দাঁড়ালো। হেই বিউটি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ক্যাবের জন্য অপেক্ষা করছি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারি, আর এমনিতেও আমার বাড়ি এই রাস্তা দিয়েই। নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। ওহো, এত কথা বলছো কেন? এসো তো, আমি ড্রপ করে দিচ্ছি তোমায়। বলে একরকম জোর করেই নূরকে তার বাইকে বসালো। অন্ধকার রাতে নির্জন এক রাস্তা দিয়ে তাদের বাইক চলছে। নূর দুহাতে তার পরে থাকা কোট ধরে আছে। কি সুন্দর ঘ্রাণ এই কোটটার, যেন এক মোহে ডুবে যাচ্ছে ও। এমন সময় স্টিফেন বাইক থামালো। কি হলো স্টিফেন, বাইক থামালে কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করল নূর। নামো বাইক থেকে। বাইক থেকে নামতে বলল স্টিফেন। কেন? নূর নামতে নামতে প্রশ্ন করল। এরই মধ্যে আরো 3টা বাইক কোথা থেকে এসে তাদের ঘিরে ধরল। স্টিফেন, এরা কারা? এরা আমার বন্ধু, বাঁকা হেসে বলল স্টিফেন। মোমানে? মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। বাইক থেকে 3জন ছেলে নেমে নূরকে ঘিরে ধরল। নূর ভয় পেয়ে গেল, কাপা কাপা গলায় বলল, কি হচ্ছে এসব স্টিফেন? এরা কারা, আর এসবের মানে কি? স্টিফেন এবার নূরের কাছে এসে নূরের হাত ধরে বলল, বিউটি, সত্যিই তুমি খুব সেতারা চিহ্ন। আহহ, আমার মনে জাস্ট আগুন জ্বালিয়ে দিয়েছ। আজ তোমার ওই সেতারা চিহ্ন কোমর জাস্ট আমাকে বেসামাল করে দিয়েছে। আজ তো তোমাকে আমার চাই। আমার বুকের জ্বলন্ত আগুন নেভানোর জন্য আজ তোমাকে আমার বেডে চাই। বলে একটা বিশ্রী হাসি দিল। এবার নূর বুঝতে পারল তার কেবিনে তখন কি হচ্ছিল আর রিক কেন এত রিয়াক্ট করছিল। নূর এবার কেঁদে দিল। প্লিজ স্টিফেন, প্লিজ লিভ মি। .pl ছেড়ে দাঁত আমায় স্টিফেন, প্লিজ। ছাড়ার জন্যে তো এত প্ল্যান করিনি বেবি। আজ তো আমার মনের চাহিদা আমি মিটিয়েই ছাড়ব। উফ অফ স্টিফেন, সত্যিই পেয়েছিস বটে একটা মা তারা চিহ্ন। এক্কেবারে মনের মতন, আজ তো মন ভরেই যাবে। বলেই ওরা সব বন্ধুরা হাসতে লাগল। আর নূর এই সুযোগে স্টিফেনের থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড় দিল। স্টিফেন রাও পেছনে যেতে চাইল কিন্তু পারল না। ওখানেই থেমে গেল। নূর দৌড়াতে গিয়ে আচমকাই কারো বুকের সাথে ধাক্কা খেয়ে পড়তে যাবে, তখনই সে নূরকে ধরে ফেলে। নূর ভয়ে চোখ বন্ধ করে ফেলে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। বলেই নূর ভয়ে চোখ খুলেই দেখল তার কোমর জড়িয়ে ধরে রয়েছে সেই কালো হুডিওয়ালা লোকটা। তার বাদামি চোখগুলো লাল রক্ত বর্ণ ধারণ করেছে। এই চোখ দুটো নূরের আগেও কোথাও দেখেছে। কিন্তু কোথায়? হ্যাঁ, একটু আগে রিকের চোখেও ঠিক এই রাগটাই ছিল। মুখে মাস্ক থাকার কারণে মুখ দেখা যাচ্ছে না। এটা কি করে হতে পারে? রিকের দুজনের চোখে এত মিল কি করে থাকতে পারে? রিক নূরকে সোজা করে দাঁড় করিয়ে স্টিফেনদের দিকে তার রক্ত চক্ষু দিয়ে তাকালো। তার চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি তাদের এই চোখের আগুনে ঝলসিয়ে দেবে। নূর চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিকের দিকে। সে জানে এরপর কি হবে, কারণ এরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। কেউ তার দিকে বাজে নজরে তাকালে বা কারো ইন্টেনশন তার প্রতি খারাপ হলে তাদের একই অবস্থা হয়, তা হলো নির্মম ভয়ঙ্কর মৃত্যু। আর এখনও তাই হতে চলেছে। স্টিফেনের মৃত্যু। নূর এই ভয়ঙ্কর মৃত্যু দেখতে চায় না। সে ক্লান্ত হয়ে গেছে এই মৃত্যু দেখতে দেখতে। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 11+12 রিক হাওয়ার বেগে স্টিফেনের একদম কাছে চলে গেল। এত তাড়াতাড়ি লোকটাকে কে তার কাছে? স্টিফেন কিছুটা ভয় পেল। তার ওপর এই লেকের চোখগুলো আরও বেশি ভয়ঙ্কর। স্টিফেন ভয়ে 1 পা 2 পা পেছোতে যাবে তার আগেই রিক তার ঘাড় ধরে ফেলে। স্টিফেন প্রাণপণে নিজের ছাড়ানোর চেষ্টা করছে। রিক তার অন্য হাত দিয়ে স্টিফেনের চোখ উপরে ফেলে, যেই চোখ দিয়ে সে নূরের দিকে বাজে নজর দিয়েছিল। স্টিফেন ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য। রিক স্টিফেনের হাতের প্রত্যেকটা আঙুল টেনে ছিঁড়তে লাগল। যেই হাত দিয়ে ও নূরকে ছোঁয়ার চেষ্টা করেছিল, স্টিফেনের চিৎকারে পুরো স্তব্ধ রাতটাও যেন চঞ্চল হয়ে উঠেছিল। রিক স্টিফেনের জিহ্বা টেনে ছিঁড়ে নিল, তারপর তার ঘাড় থেকে মাথা আলাদা করে দিল। ভয়ঙ্কর মৃত্যু দিল তার নূরের দিকে চোখ তুলে তাকানো দোষে। স্টিফেনের ভয়ঙ্কর মৃত্যু দেখে তার বন্ধুরা ভয় পেয়ে পালাতে যায়, কিন্তু রিকের সাথে তারা পেরে ওঠে না। রিক তাদেরকেও একই ধরনের মৃত্যু দেয়। তবুও যেন রিকের রাগ কমছে না। সে তাদের ইচ্ছেমতো আঘাত করেই যাচ্ছে। পাগল হয়ে গেছে সে। অন্যদিকে নূর এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারে না। নূরের তার বাবার মৃত্যুর কথা মনে পড়ে গেল। নূর ওখানেই মাথা ঘুরে পড়ে গেল। সকাল 6টায় নূর চমকে শোয়া থেকে উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখে নূর নিজের ঘরে। কাল রাতের কথা মনে পড়তেই তার লোমশ দাঁড়িয়ে গেল। তুই কাল কখন বাড়ি এসেছিলি বলতো?
আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না যে তুই বাড়ি ফিরেছিস? আমার টেনশন হয়তো নাকি? যদি কাল তোর ঘরে শব্দ না পেয়ে তোর রুমে না আসতাম তাহলে তো আমি সারারাত জেগে থাকতাম তোর অপেক্ষাতেই, আর তুই এখানে নাক ডেকে ঘুমাতি। পাশ থেকে আয়না বেগম বলে উঠল। নূর চুপ করে আছে, কি বলবি ও, সে তো নিজেও জানে না যে ও বাড়ি কিভাবে এলো। আয়না বেগম নূরের জন্য চা নিয়ে এসেছিল, সেটা দিয়েই বকতে বকতে রুম থেকে বেরিয়ে গেল। নূর কাল রাতের কথা মনে করেই পাগল হয়ে যাচ্ছে, কি হচ্ছে তার সাথে, কেন হচ্ছে এমন? কে ওই লোকটা? কি চায় তার কাছে? কেন ওই লোকটা সবাইকে এত ভয়ঙ্কর মৃত্যু দিচ্ছে কেন? কি চায় ওই লোকটা, কি চায় ও নূরের থেকে? নূর অস্থির হয়ে উঠেছে। আর পারছে না, এই জীবনে আর কত মৃত্যু দেখবে ও, আর পারছে না, আর সহ্য হচ্ছে না। তখনই নূরের বুক চিন চিন করতে লাগল। নূর বুকে হাত রেখে ভাবতে লাগল, আর এই বুক চিন চিন করার কারণ কি? ও কেন ভবিষ্যৎ দেখে? কেন ভীষণ দেখে ও? ও তো একটা সাধারণ মেয়ে, তাহলে কেন ও ভীষণ দেখে? এটা কেমন চমৎকার! ওর কাছে কি কোনো অলৌকিক পাওয়ার রয়েছে যার কারণে ওই লোকটা সবসময়ই তার আশেপাশে থাকে? নূরের বুক আবার চিনচিন করে উঠল। নূর বুকে হাত রেখে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে রইল। সে ভীষণ দেখছে, আবছা আবছাভাবে দেখছে, কোনো এক হসপিটাল অটের সামনে দাঁড়িয়ে তিনজন মানুষ, যাদের মুখ অস্পষ্ট। হসপিটালে মানুষের কলরব। ধীরে ধীরে সবার মুখ স্পষ্ট হতে লাগল। অটের বাইরে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন রায়হান আহমেদ, নূরের বাবা। পাশের সিটে বসে আছেন নূরের দাদু মিজানুর আহমেদ। তার পাশে বসে আছেন মিজানুর আহমেদের বন্ধু এবিক গ্লোবাল। সবার মুখেই চিন্তার ভাব স্পষ্ট। প্রায় 1 ঘন্টা পর ওটি থেকে একজন ডক্টর বেরিয়ে এলেন হাসি মুখে। ডক্টরকে দেখে সবাই তার সামনে গিয়ে দাঁড়াল। হাসি মুখে রায়হান আহমেদকে বলল, কংগ্র্যাচুলেশন, আপনার মেয়ে হয়েছে, আর মা মেয়ে দুজনেই সুস্থ আছে। এর কথায় যেন সবার দেহে প্রাণ ফিরে এলো। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। সবার মনে আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই আয়না বেগম আর বেবিকে নিয়ে এক শান্তির প্রশ্বাস নিল। মিজানুর আহমেদ ডাহের সাথে কথা বলতে গেলেন। রায়হান আহমেদ আয়না বেগমের পাশে তার হাত ধরে বসে রয়েছে, আর তাদের পাশের দোলনায় ঘুমিয়ে রয়েছে তাদের বেবি। এবিক গ্লোবাল এসে তার সামনে দাঁড়াল। আই এম সরি বেবি, আমাকে আমাদের ঐতিহ্য রক্ষার্থে এটা করতেই হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তোমরা দুজনে আমাদের ঐতিহ্য রক্ষা করতে পারবে। বলে নিজের বুকে হাত দিলেন। সেখান থেকে একটা পাথরের অর্ধেক অংশ বেরিয়ে এলো। সেটা উনি বেবির বুকে চেপে ধরলেন। যদি এই পাথরের অর্ধেক অংশ নেকড়েদের হাতে লেগেও যায়, যাহলে এই অর্ধেক অংশ তাদের ধরা ছোঁয়ার বাইরে থাকবে। তুমি এই বিষয়ে অজ্ঞাত থাকলেও সময় মতো সবটাই জানতে পারবে। বলেই বেবির বুকে পাথরটা খুব জোরে চেপে ধরলেন। পাথর তার বুকে মিশে গেল। আর সাথে সাথেই বেবি কেঁদে উঠল। তার কান্না শুনে রায়হান আহমেদ বেবিকে কোলে নিল। কিন্তু বেবির কান্না থামছে না। আয়না বেগমও তাকে শান্ত করতে পারছে না। মুহূর্তেই সবার মধ্যে দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়ল। দাঁড়াও, কিছু বলতে পারছে হঠাৎ এমনটা হওয়ার কারণ কি? আর রোগ জানা না দিলে চিকিৎসা করা অসম্ভব। সবাই চিন্তা করছে। এমন সময় গ্লোবাল এসে মিজানের কাঁধে হাত রাখল। মিজান, তুমি জানো আমি অনেকের রোগ ধরতে পারি। এটা আমার জন্মগত ক্ষমতা। আমার মনে হয় তোমরা তো সবাই বাঙালি। কারো কারো আবার আমেরিকার হাওয়া সহ্য হয় না। তাই আমি বলি কি, তুমি তোমার নাতনিকে বাংলাদেশ পাঠিয়ে ওখানে গেলে হয়তো ও সুস্থ হবে। মিজান দুশ্চিন্তায় পড়ে গেলেন। যেহেতু কোনো কিছু করতে পারছে না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে বেবিকে বাংলাদেশ পাঠাবেন। আর তাই হলো। দেরি না করে সেদিনই তাদের বাংলাদেশ পাঠানো হলো। আর বেবিও ধীরে ধীরে শান্ত হলো। বাংলাদেশ নানুবাড়িতে নূর ছোট থেকে বড় হতে লাগলো। আর তার ভেতরে পাথরের অর্ধেক অংশ তার হৃৎপিণ্ডে মিশে গেল। নূর সাবালিকা হওয়ার পর ও জেদ ধরল বাবার সাথে আমেরিকা যাওয়ার জন্য। আর নূরের জেদের কাছে হার মেনে তাকে আমেরিকা, এখানেই তার পড়ালেখা চলতে লাগলো। তারপরে ঘটে গেল সেই ভয়ঙ্কর রাতের ঘটনা, যেখানে নূর চোখের সামনে নিজের বাবার ভয়ঙ্কর মৃত্যু দেখেছিল। নূর চমকে নিজের বুক থেকে হাত সরিয়ে নিল। চোখ বড় বড় করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কিন্তু বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না। জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে গেল। টু বি কন্টিনিউ। দি ভ্যাম্পায়ার। আরুষা আক্তার ইউষা। বা জঙ্গলে অচেনা তোমাকে দ্বারা একটা কাজও সম্ভব না। বিশ্বাস করো, আমি যথাসম্ভব চেষ্টা করেছি রিকের মুখ থেকে ওই মানুষটার নাম বের করতে, কিন্তু রিক কিছুতেই মুখ খুলছে না। আমার তো মনে হয় ও আমাদের সন্দেহ করেছে, তাই তো সবসময় আমার আর জেনিফার সাথে দূরত্ব বজায় রাখে। চিন্তিত হয়ে বলল ক্লার্ক।
আমি এত কিছু জানি যে করেই হোক আমার ওই তুচ্ছ মানুষটাকে চাই যার কাছে ভাম্পার স্তনের অর্ধেক অংশ রয়েছে। না হলে রিককে হারানো আমাদের জন্য ইম্পসিবল। অচেনা লোকটি ক্লার্ককে উদ্দেশ্য করে বলল, আমি জানি। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না। যা করার আমাকেই করতে হবে। ওই তুচ্ছ মানুষটাকে আমার চাই। মুখ বিকৃতি করলো অচেনা লোকটি। নূরা আজ 3 দিন পর একেবারে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়েছে। সেদিনের পর নূর 3 দিন জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারেনি। আজ শরীরটা ভালো লাগছে, তাই অফিসের জন্য রেডি হয়েছে নূর। সিঁড়ি দিয়ে নামতে নামতেই নূর সামনের লোকটাকে দেখে থমকে দাঁড়ালো। লোকটা অন্যদিকে ঘুরে থাকলেও নূরের চিনতে একদমই অসুবিধা হয়নি তাকে। তাই সে অস্ফুট কণ্ঠে বলে উঠল, নিলয়। নূর ডাক শুনে নিলয় নূরের দিকে ঘুরে দাঁড়ালো। নূরকে দেখেই বিশ্বজি এক হাসি দিয়ে বলল, নূর কেমন আছো তুমি? নূর অবিশ্বাস্য এক হাসি দিয়ে নিচে নামে নিলয়ের সামনে দাঁড়ালো। ভালো বাদ, তুমি কখন এলে? কাল রাতেই এসেছি। তুমি ঘুমিয়েছিলে তাই ভাবলাম ডিস্টার্ব করব না। সকালে একেবারে একটা সারপ্রাইজ দিয়ে দেব। সত্যি এটা একটা বড় সারপ্রাইজ ছিল আমার জন্য। তুমি হঠাৎ করে কি মনে করে বাংলাদেশ থেকে আমেরিকা চলে এলে? আরে হঠাৎ না, এটা তো অনেকদিনের প্ল্যান ছিল আমার। খালাম্নি সব জানতো। মম জানতো এসব। আর আমাকে একবার জানানোর প্রয়োজনও বোধ করলো না। কি করব বল, নিলয় তো বারণ করেছিল আমাকে। আমি যাতে তোকে কিছু না জানাই। পায়েসের বাটি হাতে রান্নাঘর থেকে আসতে আসতে বলল আয়না বেগম, তোকে একটা বড় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। নিলয়ও সায় দিল। উখক সত্যিই অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। এসো। নিলয় ব্রেকফাস্ট করে নেই আগে বলে ডাইনিং টেবিলে বসলো দুজনে। দুজনে কথা বলতে বলতে কে উঠল, ওকে নিলয় আমি এখন উঠি কেমন? 3 দিন অফিসে যাইনি। না জানি আমার জন্য অফিসে কি অপেক্ষা করছে। এসে তোমার সাথে দেখা হচ্ছে কেমন বায় বলে নূর নিজের মায়ের থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিল। নূর একটা ফাইল নিয়ে পাশের কেবিনে গেল। হেই জেরি, হাউ আর ইউ? ফাইন। তুমি কেমন আছো নীর? শুনলাম তোমার নাকি ফেভার। ছিল, এখন ভালো আছি। জেরি, এই ফাইলটা নাও। এতে কিছু অ্যাসাইনমেন্ট আছে, ভালো করে দেখে নিও কেমন। আজ থেকে যেই নতুন প্রজেক্টটা শুরু হচ্ছে সেটার অ্যাসাইনমেন্ট এটা। জেরি ফাইলটা হাতে নিল। ওকে। আর নীর, তুমি কি জানো আমাদের কলিগ যে স্টিফেন ছিল না, তার না কিছুদিন আগে কি ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। সাথে তার 3 বন্ধুও ছিল। সবাই ভাবছে জঙ্গলি জানোয়ারে এই অবস্থা করেছে। দেখলেই কেমন গাড়ি রি করছে। তুমি দেখলে জাস্ট ইউ। মুখ বাঁকিয়ে উঠল জেরি। লেও ঠেলা যে এই নিঃশস্য দৃশ্য নিজের চোখে দেখেছে তাকেই বলেছে তুমি দেখলে। নূরের সেই রাতের কথা মনে পড়ে যায়। তাই সে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ার জন্য নিজের ডেস্কের দিকে পা বাড়াতেই সামনে নিলয়কে দেখে ভূত দেখার মতো চমকে পিছনে হেলে গেল। নিলয় তাকে ধরার জন্য হাত বাড়াতেই হঠাৎই কেউ একজন এসে নূরের হাতে হেঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। এমন আকস্মিক কাজে সবাই অবাক। নিলয় তো এখনো হাত বাড়িয়েই চোখ বড় বড় করে দেখে আছে। আর নূর, তার তো কোনো কথাই নেই। সে পরপর আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে সোজা রিকের বুকে হুমড়ি খেয়ে পড়ল। হচ্ছেটা কি এটা বুঝতেই নূর কয়েক সেকেন্ড লেগে গেল। সবাই অবাক হয়ে রিকের দিকে তাকিয়ে রইল। ও আবার কখন এলো এখানে? নূর হাঁ করে তাকিয়ে আছে রিকের দিকে। রিক একবার নূরের দিকে তাকিয়ে তাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কথায় কথায় ছেলেদের ওপর এইভাবে ঢলে পড়াটা কি তোমার অভ্যেস হয়ে গেছে? যাক বাবা, নূর কখন ইচ্ছে করে ওর ওপর ঢলে পড়ল। ও তো চমকে গেল, তাই আর রিক তো নিজেই নূরকে তার কাছে টেনে নিল। এরপর থেকে সাবধানে চলাফেরা করো। বারবার চমকালে তো আর বারবার আমি তোমাকে ধরতে আসতে পারি না। বলেই রিক নিজের কেবিনের দিকে হাঁটা ধরল। নিলয় নূরের কাছে এসে বলল, আল ইউ ওকে নূর? কিন্তু তুমি বলো, তুমি এখানে কি করছো? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এখনই তো মেরে ফেলতে। আরে ধুর, মরবে কেন তুমি? আমি আছি না? এখন থেকে তো সবসময়ই আছি। সবসময় আছি মানে আমি ওই অফিসেই জব পেয়েছি, তাই তো আমেরিকা আসা। হোয়াট? তো তুমি এটা আমাকে আগে বলনি কেন? আগে বললে কি আর সারপ্রাইজ থাকতো? নূর হেসে দিল। ওহহ নিলয়, আজ তো সারপ্রাইজের ওপর সারপ্রাইজ হচ্ছি আমি। বলেই দুজনে হেসে দিল। অন্যদিকে ওদের হাসি দেখে রিকের মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে দুটোকেই ধরে আছাড় মারতে। একটাকে সরাতে না সরাতে আরেকটা এসে হাজির। মধু থাকলে তো মৌমাছি আসবেই। এনির কথায় রিক চট করে তার দিকে তাকালো। মানে তুমি যেটা ভাবছো সেটাই। আমি আবার কি ভাবছি? বলেই রিক গিয়ে নিজের জায়গায় বসল।
সেটা তো তুমিই ভালো জানো, বলেই মুচকি হাসছে এনি। রিক বুঝতে পেরেছে এনি কি বলতে চাইছে, কিন্তু ও কাউকে নূরের আশেপাশে ও ঘুরতে দেবে না। নূর শুধুই তার। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 13-14 হেই নীর, হাউ আর ইউ? এনি নূরের কেবিনে আসতে আসতে বলল। নিলয় ও পাশেই বসে আছে। ফাইন এনি, তুমি কেমন আছো? আমিও ভালো। হেই, তুমি অফিসের নতুন এমপ্লয়ি না? নিলয় কি উদ্দেশ্য করে বলল এনি। ইয়াহ, হাই আম নিলয় আর ইউ? হাই নিলয়, আম এনি। এনি গ্লোবাল। হেই নোটা নিলয়, দিস ইস নিলয়। ও নেলয়। নো নো নিলয়। নেলয়। নিলয় হাল ছেড়ে দিল। এদের দ্বারা কিচ্ছু সম্ভব নয়। এনি একটু হেসে নূরকে বলল। হেই নীর, তোমাকে ভাই তার কেবিনে ডেকেছে। নূর রিকের নাম শুনেই তার বুকটা ধক করে উঠল। প্রায় 3 দিন ধরে তার সাথে ভালোমত কথাই হয়নি। নূর এনি আর নিলয়ের থেকে বিদায় নিয়ে রিকের কেবিনে গেল। মে আই কাম ইন স্যার? রিক নিজের কাজ করতে করতে বলল, ইয়েস কাম ইন। নূর কেবিনে এসে রিকের সামনে দাঁড়ালো। স্যার ডেকেছিলেন? হুম, আমাদের নতুন প্রজেক্টের কাজ শুরু হয়ে গিয়েছে। ইয়েস স্যার। গুড, তাহলে এখন থেকে কাজে মন দাও। ওকে স্যার। বলে নূর চলে যাচ্ছিল তখনই রিক আবার ডাক দিল। কোথায় যাচ্ছ? নূর ঘুরে দাঁড়িয়ে বলল, স্যার কাজে মন দিতে। তাহলে বাইরে কোথায় যাচ্ছ? স্যার নিজের কেবিনে না গেলে কাজ করব কিভাবে? আমার কেবিনে বসে। মানে? মানে খুব সিম্পল। আজ থেকে যতদিন পর্যন্ত না নিউ প্রজেক্টের কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তুমি আমার কেবিনে বসেই কাজ করবে। এখন থেকে এটাই তোমার নিউ কেবিন। এখন যাও, নিজের কাজ করো। আর হ্যাঁ, তোমার সব প্রয়োজনীয় জিনিস আমি পিয়নকে দ্বারা আনিয়ে দিচ্ছি, তোমার বাইরে যাওয়ার দরকার নেই। যা বাব্বা, এখন কি হবে? নূর যদি এই কেবিন থেকে বেরোতেই না পারে তাহলে নিলয়ের সাথে একটু সময় কি করে কাটাবে? কোথায়? নূর ভাবল আজ দুজনে অনেক সময় একসাথে থাকবে, কথা বলবে, তা আর হলো না। এখন বসে বসে কাজে মন দাও হো। রিক পিয়নকে দিয়ে নূরের প্রয়োজনীয় সব জিনিস আনিয়ে নিল। নূরকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছে না, যেন চোখের আড়াল হলেই কোথাও হারিয়ে যাবে। আজ 1 সপ্তাহ হচ্ছে তারা এই প্রজেক্ট নিয়ে কাজ করছে। এই কয়দিনে নূর সকালবেলা রিকের কেবিনে ঢুকে তো একেবারে অফিস ছুটির সময় বের হয়। নিলয়ের সাথে বাড়িতে ছাড়া তার দেখাই হয় না। আর রিক, সে তো সারাক্ষণ নূরকে দেখেই নিজের মন ভরায়। ভাই, আমার মনে হয় নীরকে তোমার মনের কথাটা বলে দেওয়া উচিত। এনির কথায় রিক অবাক হয়ে বলল, কোন কথাটা? তুমি যে নীরকে ভালোবাসো এই কথাটা? কি সব যাতা বলছো এনি? এসব কিছুই না। শোনো ভাই, ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি আমি। তোমাকে এইটুকু তো চিনি। আর আমার কি মনে হয় জানো তো, গ্র্যান্ডপা তো সবার ভবিষ্যৎ বুঝতে পারত, হয়তো তোমার আর নীরেরও ভবিষ্যৎ উনি বুঝতে পেরেছিলেন, তাই তো উনি নীরের মাঝেই ওই স্টোন লুকিয়ে রাখে, যাতে তোমরা দুজনে সেটাকে রক্ষা করতে পারো। রিক কিছু বলতে যাবে তার আগেই তার মনে হলো কে যেন দরজার পাশ থেকে চলে গেল। এনি, আমার মনে হয় এসব নিয়ে আমাদের কথা না বলাই ভালো। কেন, কি হয়েছে? কিছু না, তুমি এখন যাও এখান থেকে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। এনি একটা দম ফেলে মন খারাপ করে রিকের ঘর থেকে বেরিয়ে এলো। আজ অফিসে সাকসেস পার্টি আছে। নূর সেই কখন থেকে সেজেই চলেছে। পার্টির জন্য নিজেকে তৈরি করছে। আজ সে বাঙালি সাজবে। সবাই যখন ইংরেজ ভূত সেজে থাকবে তখন সে একাই বাঙালি সেজে সবাইকে চমকে দেবে। নীল রঙের নেট শাড়ি পরেছে নূর, সাথে ম্যাচিং ব্লাউজ। মুখে হালকা মেকআপ, ঠোঁটে মিষ্টি কালার লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কানে ঝুমকো, গলায় সিম্পল নেকলেস, কপালে সাদা পাথরের টিপ, হাত ভর্তি নীল চুড়ি, আর চুলগুলো ছেড়ে দিয়েছে। পুরাই মায়াবতী লাগছে আজ তাকে। নূর সিঁড়ি থেকে নামার সময় নিলয় পুরো এক হাত হাঁ করে তাকিয়েছিল নূরের দিকে। আজ তার দিক থেকে যেন চোখেই সরানো যাচ্ছে না। আয়না বেগম এসে নূরের কানের নিচে কালো টিপ দিয়ে দিল যাতে কারো নজর না লাগে। নূর আর নিলয় আয়না বেগমের থেকে বিদায় নিয়ে অফিসের জন্য রওনা হলো। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 14 নূর আর নিলয় দুজনে অফিসে ঢুকে। আজ অফিসটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক বড় বড় কোম্পানির এমডিরা এসেছেন। এই ধরনের আধুনিক মানুষের সামনে নূরের নিজেকে তুচ্ছ বলে মনে হচ্ছে। সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে বাবু সেজেছে, সেখানে নূর একটা শাড়ি। কোথায় মনে করেছিল শাড়ি পরে সবাইকে চমকে দেবে, কিন্তু এখানে তো ও নিজেই চমকাচ্ছে। হেই নীর, ইউ আর লুকিং সো গরজিয়াস। এনি এসে নূরকে উদ্দেশ্য করে বলল। ওহহ, থ্যাঙ্কস এনি, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। হাই নিলয়। হাই এনি, ইউ আর লুকিং সো বিউটিফুল।
নিলয়ের কথায় এনি কিছুটা লজ্জা পেল। থ্যাঙ্কস, চলো ভেতরে যাওয়া যাক। ওরা সবাই ভেতরে ঢুকল। রিক সবার সাথে কুশল বিনিময় করছিল। এমন সময় তার নজর পড়ল গেটের দিকে। সেখানে একটা মেয়ে নীল শাড়ি পরে নীল পরী সেজে এসেছে। রিক যেন চোখ সরাতেই পারছে না। চোখ দুটো তার বানা মানছে না, বারবার নূরের দিকেই যাচ্ছে। আজ নূর হয়তো তার রূপ দিয়ে রিককে মেরাই ফেলবে। এমনি তো রিক বারবার নূরের কাছে আসার বাহানা খোঁজে, আর আজ তো রিক পুরাই পাগল হয়ে যাচ্ছে। নূর এনির সাথে কথা বলতে বলতেই তার চোখ গেল রিকের দিকে। রিক একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। মেরুন কালারের এই ব্লেজারটা যেন ফর্সা শরীরে ফুটে উঠেছে রিকের। তার ওপর তার ওই নেশাযুক্ত বাদামি চোখগুলো থেকে যেন চোখ সরানোই মুশকিল হয়ে পড়েছে নূরের জন্য। নূর একবার চোখ নামাচ্ছে ঠিকই, কিন্তু পরক্ষণেই আবার তার চোখ রিকের দিকেই যাচ্ছে। কেউ কারো সাথে কথা বলছে না, কিন্তু একে ওপরের থেকে চোখও সরাতে পারছে না। এনি দুজনকে এইভাবে চোখাচোখি হতে দেখে মুচকি হেসে নূরের কাছ থেকে সরে গেল। কিছুক্ষণ পরেই কাপল চেঞ্জ ডান্স শুরু হলো। সেখানে এনি নিলয়ের সাথে জয়েন করল, আর একটা বিদেশি এসে রিকের সাথে মিশে ডান্স করতে শুরু করল। রিকের সাথে ওই মেয়েকে দেখে নূরের কিছুটা রাগ হলো। এত চিপকে থাকার কোনো মানে হয়? পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছে যে রিকের সাথেই তাকে চিপকাতে হবে? রিক মেয়েটার সাথে ডান্স করলেও তার নজর পড়ে আছে নূরের দিকেই। নূর মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা রিক খুব এনজয় করছে। নূর দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে, তখন একটা ইংরেজ এসে নূরের পাশে দাঁড়ালো। হেই এশিয়ান, একা একা কি করছো? নাথিং, ছোট বাচ্চাদের মতো মুখ করে বলল নূর। লেট এস হ্যাভ আ ডান্স। নূর একবার লোকটার দিকে আরেকবার রিকের দিকে তাকালো। রিক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর একটা ভেঙচি কেটে লোকটার হাতে হাত রাখল। ডান্স করতে করতেই কাপল চেঞ্জ হচ্ছে। নূর ওই লোকটার থেকে অন্যজনের কাছে যাবে তার আগেই রিক নূরের হাত ধরে টান মারে। নূর তো অবাক হয়ে রিকের দিকে তাকিয়ে আছে। রিক নূরের কোমর জড়িয়ে ধরে নাচছে, আর নূর রিকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। যখন কাপল চেঞ্জ করার সময় আসে তখন একটা লোক নূরের জন্য হাত বাড়ায়, কিন্তু রিক নূরকে না ছেড়ে অন্যদিকে ঘুরিয়ে নাচতে শুরু করে। আর যেই লোকটা নূরের জন্য হাত বাড়ায় ও ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এটা কি হলো? কি হলো? এমনটা কেন করলেন? কি করলাম? আমাদের চেঞ্জ হওয়ার কথা ছিল, তাই না? এটা তো কাপল চেঞ্জ ডান্স। তুমি ভাবলে কি করে আমি তোমাকে অন্যের সাথে চেঞ্জ করব? চুপচাপ ডান্স করে যাও, বলে নূরের নগ্ন কোমরে হাত রেখে নিজের আরও কাছে টেনে নিল। নূর রিকের হাতের শীতল স্পর্শ পেয়ে কেঁপে উঠল। রিকের যেন নূরকে দেখে মনই ভরছে না। তাকে দেখেই যাবার ইচ্ছে হচ্ছে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে কারোর নজরই নেই। ডান্স শেষে সবাই সবার মতো গল্পতে মেতে উঠেছে। কিন্তু এখনো রিক নূরের কোমর জড়িয়ে ধরে তার মায়াবতীকে দেখতেই ব্যস্ত। নূর যখন বুঝল ডান্স শেষ, সবাই আলাদা হয়ে গেছে, তখন নূর নিজের চোখ নামিয়ে নিল। নূরের অস্বস্তির কারণ বুঝে রিক নূরকে ছেড়ে দিল। দুজনে দুদিকে চলে গেল। রিকের ফোন আসাতে রিক ফোন বের করে নির্জন জায়গায় যায় কথা বলার জন্য। আর এইদিকে রিক ফোন বের করতে গিয়ে তার রুমাল পড়ে যায়, যেটা নূর দেখে রুমাল নিয়ে রিকের পিছু পিছু যায়। গিয়ে দেখে রিক ফোনে কার সাথে যেন রেগে কথা বলছে। রিকের রাগ দেখে নূরের আত্মারাম উধাও হয়ে যায়। জলদি ওখান থেকে পালানোর জন্য পিছনে ঘুরতেই কেউ তার হাত ধরে নিয়ে গিয়ে একটা রেলিংয়ের সাথে চেপে ধরে। আমাকে ফলো করছিলে? চলবে এক দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 15-16। রিকের কথা শুনে নূর ঢোক গিলল। আমি কেন আপনার পিছু নিতে যাব? আমি তো কি আমি তো লাগিয়ে রেখেছ প্রপারলি, বল যে তুমি আমাকে ফলো করছিলে। আপনাকে ফলো করার কোনো প্রশ্নই ওঠে না। আমি কোন দুঃখে আপনাকে ফলো করব? ছাড়ুন, আমাকে যেতে হবে, বলে রিক সরিয়ে ওখান থেকে চলে আসতে চাইলে রিক আবারও নূরের হাত ধরে তাকে রেলিংয়ে চেপে ধরে। নূর ব্যথা পাওয়ায় চোখ বন্ধ করে আহহ বলে কাকিয়ে ওঠে। রিক দেখল নূর চোখ বন্ধ করে আছে, আর তার ঠোঁট দুটো কাঁপছে। রিকের নিজের মধ্যে কন্ট্রোল হারিয়ে গেল। সে এক নেশায় চলে গেল। রিক ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে তার ঠোঁট দখল করে নিল। রিকের এই কাজে নূরের চোখ বড় বড় হয়ে গেল। বুকের বাম পাশের হাড়টা জোরে জোরে লাফাতে শুরু করল। নূর শাড়ির আঁচল দুহাতে খামচে ধরল। রিক পাগলের মতো নূরকে ভালোবাসায় ভরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। নূরের গলায় ঘাড়ে চুমুতে ভরিয়ে দিতে লাগল। রিকের প্রত্যেকটা স্পর্শে নূর কেঁপে উঠছে, নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে। বেশ কিছুক্ষণ পর রিক নূরকে ছেড়ে তার দিকে তাকাল।
নূর চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রিকের দাড়িতে লেগে সামনে আসা নূরের চুলগুলো খুব যত্নে কানে গুজে দিল রিক। নূরের ঠোঁট এখনো কাঁপছে, কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে সে। রিক নূরের ঠোঁট কাঁপা দেখে আবার তার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নূর কিছু চাইলেও বলতে পারল। কিছুক্ষণ পর নূরের ফোন বেজে ওঠায় দুজনেরই ধ্যান ভাঙে। নূর চোখ বড় বড় করে রিকের দিকে তাকায়। রিক নূরকে ছেড়ে দিয়ে কিছুটা দূরের দাঁড়ায়। কি করছিল ও এটা? এখন যদি নূর তাকে ভুল বুঝে? রিক কিছুটা ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে আসে। নূর হাতে থাকা ফোন স্ক্রিনে দেখে নিলয় ফোন করেছে। নূর আর 1 মিনিটও দাঁড়াল না। অফিস থেকে বেরিয়ে এলো কাউকে কিছু না বলেই। একা একা রাস্তায় হাঁটছে। কি হয়েছে তার? রিক তার এত কাছে এসেছিল আর সে তাকে কিচ্ছু বলল না। কেন? আর রিক কেন তার কাছে এসেছিল? রিক কি নূরকে ভালোবাসে? না না, এটা কি ভাবছে সে? রিক কেন তাকে ভালোবাসতে যাবে? এটা পুরোটাই আবেগ। রিক বড়লোক, আবার বিদেশি, তারা চাইলে সবকিছুই করতে পারে। আর এসব তো তাদের দেশে সিম্পল মেটার। কিন্তু নূরের কাছে তো আর এটা সিম্পল নয়। এটাই অনেক বড় কিছু। কি করবে ও? রিক যতই তার ক্রাশ হক না কেন এসব সে কিছুতেই টলারেট করবে না। কাল সে রিককে দু একটা কথা শুনিয়েই দেবে। আর কাল অফিসে ও সে রিজাইন দেবে। ভাবতে ভাবতেই নূর বাড়ি পৌঁছালো। বাড়িতে ঢুকতেই আয়না বেগম এলেন। কি রি নিলয়, কোথায় তুই? একা একা কেন? মোম, আমার খারাপ লাগছে তাই চলে এসেছি। খারাপ লাগছে? জ্বর টর এলো নাকি? না মোম, এসব কিছুই এমনি জাস্ট হেড সিক করছে। আমি ঘরে গিয়ে ঔষধ খেয়ে শুয়ে পড়ছি, তাহলে ছেড়ে যাবে। আচ্ছা যা তবে, ঔষধটা খেয়ে নিস আবার। নূর নিজের রুমে এসে দরজা নক করে দিল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। তারপর বিছানায় গা এলিয়ে দিল। কিচ্ছু ভালো লাগছে না তার। মধ্যরাতে রিক নূরের ঘরে এলো। নূর গুটিসুটি মেরে শুয়ে আছে। রিক গিয়ে নূরের পাশে বসে নূরের মাথায় হাত বুলাতে লাগল। গ্র্যান্ডপা, কেন যে তোমার শরীরেই ওই পাথর লুকাতে গেল কে জানে। যদি গ্র্যান্ডপা তোমাকে চুজ না করত তাহলে আজ তুমি একটা সাধারণ মেয়ের মতো জীবন যাপন করতে, আর আমার ও তোমাকে হারাবার ভয় থাকত না। রিক কথাগুলো বলতে বলতে হাত বুলাচ্ছিল, এমন সময় নূর তার হাত চেপে ধরে। রিক ভয় পেয়ে, সে মোটেও নূরকে এইভাবে এক্সপেক্ট করেনি। নূর রিকের দিকে বড় বড় চোখ বের দেখে বলল, স্যার আপনি আপনি এখানে কি করছেন? আর আপনি কি করে জানলেন যে আমার মধ্যে পাথর লুকানো রয়েছে? কে আপনি? নূরের এই প্রশ্নে রিক ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কিসের পাথরের কথা বলছো তুমি? আমি তো জাস্ট তোমাকে সরি বলতে এসেছি আজকে বিহেভিয়রের জন্য। একদম কথা ঘোরাবেন না। আমি স্পষ্ট শুনতে পেলাম আপনি পাথরের কথাই বলেছেন। আর আপনি এর আগেও এখানে এসেছিলেন, তাই না আমি অনুভব করেছিলাম। কে আপনি সত্যি করে বলুন, বলুন কে আপনি? নূর, জাস্ট স্টপ ইট। কি সব বলছো? আজ আপনাকে বলতেই হবে। বলুন কে আপনি। আমি অন্য কোনো কথাই মানছি না। সত্যিটা বলুন। বলুন কে আপনি। এত রাতে এখানে কি করছেন? কি হলো বলুন? চুপ করে আছেন কেন? বলুন কে আপনি। নূরের একাধারে কথাগুলো শুনে রিকের মাথা গরম হয়ে যায়। রিক নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নূরকে বিছানায় চেপে ধরে চোয়ালের 2 দাঁত বড় করে বলল, আমি ভাম্পায়ার, একজন পিওর ভাম্পায়ার। রিকের দাঁত দেখে নূরের চোখ বড় বড় হয়ে গেল। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 16। আপনি কি মজা করছেন আমার সাথে? তোমার কি মনে হয় এত রাতে আমি মজা করার মুডে আছি? তোমাকে সবসময় যেই কালো হুডি পরা লোকটা রক্ষা করে সে আর কেউ নয়, সেটা আমিই ছিলাম। তোমার মধ্যে যে পাথরের অর্ধেক অংশ রয়েছে সেটা আমার বংশের ঐতিহ্য। আমার গ্র্যান্ডপা তোমার হৃৎপিণ্ডে ওটা লুকিয়েছিল। ওই পাথরের অর্ধেক অংশ আমার হৃৎপিণ্ডে। আপনি সত্যিই ভ্যাম্পায়ার। রিক নূরের 2 হাত বিছানার সাথে চেপে ধরে চুপ করে তাকিয়ে রইল। তার মনে একটা ভয় কাজ করছে। ও ভাম্পায়ার এটা জেনে যদি নূর তাকে দূরে ঠেলে দেয়, কি করবে ও? ও যে নূরকে ছাড়া থাকতে পারবে না। নূরকে ছাড়া ও বাঁচবে না, কিছুতেই না। নূর রিকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তা দেখে রিক বুঝতে পারল যে নূর ভয় পেয়েছে। তাই রিক নূরকে ছেড়ে উঠে গেল। সাথে সাথে তার কানে হাসির শব্দ ভেসে এল। রিক নূরের দিকে তাকিয়ে দেখে নূর হাসতে হাসতে এক প্রকার বিছানায় গড়াগড়ি খাচ্ছে। কি হলো? এই মেয়ের ভয় মানসিক ভারসাম্য হারালো নাকি? নূর হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। রিক চোখ ছোট ছোট করে বলল, কি হলো, হাসছো কেন? আমি কি কোনো জোক শোনালাম? নূর হাসতে মাথা নাড়িয়ে শোয়া থেকে উঠে বসল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগল, ভাম্পায়ার? লাইক সিরিয়াসলি? আপনি সত্যিই ভাম্পায়ার?
জানেন তো আজ না নিজেকে কোনো রূপকথার রাজকন্যা মনে হচ্ছে। সত্যিই বাস্তবেও এরকম হয়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এতদিন একজন ভাম্পায়ারের সাথে কাজ করছিলাম, একজন ভাম্পায়ারের সাথে ওঠা বসা করছিলাম। কোথায় এখন আমার ভয় পাওয়া উচিত তা না এখন আমার হাসি বেরোচ্ছে। আমি তো শেষ। ওহ গড! আমি যার ওপর ক্রাশ খেয়েছি সে একজন ভাম্পায়ার, যাকে এক নজর দেখার জন্য হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়েছি, তবুও এক নজর দেখা হয়নি। সে কি আমারই আড়ালে সবসময় আমাকে প্রোটেক্ট করেছে? আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না। তার ওপর আজ কিছুক্ষণ আগে একজন ভাম্পায়ার আমার এত কাছে। বলতে গিয়েই নূর থেমে গেল। বুকের হার্টবিট বাড়তে লাগলো কিছুক্ষণ আগের কথা মনে করতেই। ইস কি বলতে যাচ্ছিল ও, ও নিজের কথায় নিজেই লজ্জায় মরে যাচ্ছে। রিক এতক্ষণ নূরের কথা শুনছিল। তার কথাতে রিক এটা তো শিওর হয়েই গেছে যে নূর তাকে ভয় পাচ্ছে না, আর তাকে ভুলও বুঝছে না। তার আর নূরকে হারানোর কোনো ভয় নেই। তাই রিক নূরের হাতের কবজি ধরে টেনে নিজের একদম কাছে নিয়ে এল। একই তো নূর লজ্জায় মরছে, তার ওপর রিকের আরও কাছে আসাতে নূরের ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে। নূরের লজ্জা মাখা মুখ দেখে রিকের নেশা ধরে ধরে এল। সে এক হাতে নূরের কোমর জড়িয়ে ধরে অন্য হাতে নূরের মাথার পেছনে চুল আঁকড়ে ধরে তার ঠোঁটার স্বাদ নিতে লাগল। নূর ও আজ বাধা দিল না। তার কেন জানি রিকের কাছে আসাটা একটা প্রশান্তির কাজ করছে। নূর নিজের পায়ে ভর দিয়ে উঁচু হয়ে রিকের বুকের শার্ট খামচে ধরে রিকের সাথে তাল মেলালো। বুকের ধুকপুকানিটা বেড়েই চলেছে। আজ সে রিকের হার্টবিটও শুনতে পাচ্ছে। তাদের দুজনের হার্টবিট মিলে মিশে এক হয়ে গেছে। অন্ধকার ঘরে বাইরে থেকে আসা মৃদু আলো আর তাদের হার্টবিট যেন তাদের এই মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলেছে। কিছুক্ষণ পর রিক নূরকে ছেড়ে তাকে কোলে তুলে নিল। বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে তার পাশে শুল। নূর রিকের দিকে তাকিয়ে আছে। রিক নূরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক রাত হয়েছে নূর, ঘুমিয়ে পড়ো। নূর একটা মুচকি হেসে রিককে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিল। রিক এর ও ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। সকালে নূর ঘুম থেকে উঠে দেখে রিক নেই। যাক বাবা, গেল কি? এখানেই তো ছিল। চলে গেছে কখন? কেউ ওকে চলে যেতে দেখে ফেলেনি তো? আরে দূর, সেও কি নাকি ভাবছে ও কি সাধারণ মানুষ নাকি যে ওকে বের হতে কেউ দেখে নেবে? ও তো বাম্পার সাই করে আসবে আর সাই করে যাবে। ভাবতেই নূর হাসি পাচ্ছে। সে কি না একটা বাম্পারকে। নিজে নিজেই কেমন যেন একটা ফিলিংস কাজ করছে তার। সেদিন নূর অফিসে গেলেও লজ্জায় সে রিকের মুখোমুখি হয়নি। না জানি আবার সে কি করতে কি করে ফেলে। রিকের কথা ভাবতে গেলেই তার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। অফিস আওয়ার শেষের দিকে রিক নূরকে ডেকে পাঠায়। নূর বে রিকের কেবিনে গিয়ে উপস্থিত হয়। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। নিজের কাজ করতে করতে বলল রিক। নূর কেবিনে এসে রিকের সামনে দাঁড়িয়ে বলল, স্যার ডেকেছিলেন? রিক নূরের দিকে তাকালো। নূর গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। রিক নূরকে দাঁড়িয়ে থাকা দেখে উঠে দাঁড়ালো। নূরের কাছে যেতে যেতে বলল, কি হলো? আজ সারাদিন তুমি আমার কেবিনে আসোনি কেন? নূর পিছিয়ে যেতে যেতে বলল, না মানে স্যার আসলে, কি আসলে আসলে করছো? জানো তোমাকে কত মিস করেছি এতক্ষণ। কেন আসোনি সেটা বল। নূর পিছাতে পিছাতে দেওয়ালে ঠেকে গেল। রিক গিয়ে নূর একপাশে হাত রেখে বলল, কি হলো বলো। না মানে আমি। নূরের মুখ থেকে কথা বেরোচ্ছে না কারণ রিক তার গলায় নিজের নাক ঘষছে। রিকের উষ্ণ শ্বাসে নূরের মনে উথালপাথাল শুরু হয়েছে। রিকের প্রত্যেকটা স্পর্শে নূর কেঁপে উঠছে। রিক নূরের সামনে আসা চুলগুলো কানে গুজে দিয়ে নেশা ধরা গলায় বলল, একটা সত্যি কথা বলবো? নূর চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, হুম। আসলে এতদিন ধরে তুমি আমার কাছে আসাগুলোকে যে স্বপ্ন মনে করতে তা আসলে স্বপ্ন ছিল না, ওসব সত্যি ছিল। আমি সত্যি তোমার কাছে এসেছিলাম কি করব বলো। তোমার থেকে যে নিজেকে দূরে রাখাটা খুব কঠিন ছিল, নিজেকে ধরে রাখতে পারিনি। বলেই নূরের দিকে তাকিয়ে দেখে নূর অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরে আরে তুমি রাগছো কেন? আসলে তোমার ওই বোকা বোকা ফেস দেখতে আমার ভালোই লাগতো তাই একটু মজা করতাম। তুমি রাগ করো না। আপনি আপনি আপন। ধুর, আপনি আমার সাথে কথাই বলবেন না। জানতো এখান থেকে। আরে ধুর, আমি কাকে যেতে বলছি? বলেই নূর নিজেই রিককে সরিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কেবিন থেকে বেরিয়ে গেল। আর তার পিছু পিছু রিক চলল। আরে নূর, আই এম সরি। সরি নূর, আর এরকমটা হবে? প্লিজ রাগ কর না। নূর। নূর ফুঁসতে ফুঁসতে অফিস থেকে বেরিয়ে গেল। আর তার পিছু পিছু রিক। আর তাদের পেছনে অফিসের সবাই তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাই অবাকের চরম সীমায়।
টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 17+18 লাস্ট। নূর বারান্দায় দাঁড়িয়ে একমনে চাঁদ দেখছে। তার মনটা আজ বেশ ফুরফুরে। সে আজ তাড়াতাড়ি ঘুমোবে না, রিকের জন্য অপেক্ষা করবে। সে জানে রিক আসবে, তার সাথে দেখা করতে সে নিশ্চয়ই আসবে। এই অপেক্ষার প্রহরটাও কেন জানি কাটতে চাইছে, একটু বেশিই লম্বা মনে হচ্ছে। এমন সময় কারো ডাক শুনে নূর পেছনে তাকালো। নিলয় দাঁড়িয়ে আছে। আরে নিলয়, তুমি এখানে? তোমার সাথে একটু কথা ছিল। বলো না। নিলয় নূরের দিকে এগিয়ে গেল। তার মুখ ঘোর অন্ধকার হয়ে আছে। কি হয়েছে নিলয়, কি বলবে? আসলে নূর, আমি যেটা বলতে চাইছি সেই কথাটা তুমি কিভাবে নেবে বুঝতে পারছি না। আরে এত ভাবার কি আছে, বলে ফেলো। মানে তুমি আমার কথাটা বিশ্বাস করবে কি না আমি জানি না, তবে আমি যেটা বলবো সেটাই সত্যি, আর সেটা তোমার জানা দরকার। উফ, এত অস্বস্তির কি আছে, বলে ফেলো। আসলে নূর, আমি প্রথম দিনই বুঝে গেছিলাম যে রিক সার আর তোমার মাঝে কোনো এক বন্ডিং আছে, কিন্তু সেটা আমি শুধুই সন্দেহ করতাম। কিন্তু কাল এনির কাছে শুনে শিওর হলাম যে তোমরা দুজন দুজনকে ভালোবাসো। নূর অবাক হয়ে নিলয়ের কথা শুনছে, কি বলবে বুঝতে পারছে না। নিলয় আবার বলল, তুমি যেহেতু রিক সারকে ভালোবাসো, তা ওর সত্যিটা তুমি জানো কি না আমি জানি না। যদি তুমি না জানো তবে আমার উচিত সেটা তোমাকে জানানো। আসলে মানে ররিক আমাদের মতো সাধারণ মানুষ নয়, ও একজন ভাম্পায়ার। বলেই একটা জোরে নিঃশ্বাস ছাড়ল নিলয়। এই কথাগুলো না জানি কত বোঝা হয়েছিল তার ভেতরে, সেটা এখন ঝেড়ে ফেলে স্বস্তি বোধ করছে সে। হ্যাঁ, সেটা তো আমি জানি। এক্সাইটেড হয়ে কথাটা বলেই নূর বড় বড় চোখ করে নিলয়ের দিকে তাকালো। নিলয়ও বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। এই কথাটা তো তুমি কি করে জানলে? ভয় ভয় বলল নূর। তুমি জানো। নূর চোখ বড় বড় করেই মাথা ঝাঁকালো। নিলয় নূরের দিকে তাকিয়ে। চারিদিকে স্তব্ধতা। আচমকাই দুজনে হাসিতে ফেটে পড়ল। আসলেই এরকম কি করা উচিত তারা বুঝতে পারছে না। তাই এই মুহূর্তে হাসিটাই বেটার। কি অদ্ভুত একটা বিষয়। ভাম্পায়ার যেগুলোকে শুধু তারা কাল্পনিক ভাবত, আজ সেটাই রিয়েল লাইফে ঘটছে। তাদের ভয় পাওয়া উচিত, কিন্তু তাদের ভয় করছে না। এই কথাটা তুমি কি করে জানলে? আমাকে এনি বলেছে। এনি? আসলে কাল আমি তাকে প্রপোজ করেছিলাম। মাথা চুলকে বলল নিলয়। হোয়াট? আমি প্রপোজ করার সাথেই ও আমার তার সত্যিটা বলে দেয়। তার সাথে রিক সার আর তোমার বিষয়টাও। এনি যদি এই কথাটা আমাকে দেরি করে বলতো তাহলে হয়তো আমি তাকে ভুল বুঝতাম, তার থেকে দূরে সরে যেতাম। কিন্তু সে এমনটা করেনি। আমাকে বিশ্বাস করেছে, আমার ভালোবাসার মর্যাদা দিয়েছে। তাই আমি তাকে দূরে সরিয়ে দিতে পারিনি। আমি কি ভুল কিছু সিদ্ধান্ত নিয়েছি? নিলয়, এনি খুব ভালো মেয়ে, আর ভালোবাসার কাছে এসব কিছু তুচ্ছ বিষয়। নিলয়ের হাত ধরে বলল নূর। নিলয় হাসি মুখে নূরের থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নূর আবার রিকের অপেক্ষায় দাঁড়ালো। কোনো আসছে না কেন লোকটা? আরে ধুর, লোক নয়, ভাম্পায়ারটা। নূর নিজে নিজেই হাসতে লাগল। এমন সময় নূরের ফোনে কল এলো। নূর ফোন স্ক্রিনে তাকিয়ে দেখল ক্লু ফোন করেছে। নূর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ক্লু বলে উঠল, হ্যালো মিস নীর, কোথায় আপনি? স্যার, আমি তো বাড়িতে। কেন, কি হয়েছে? মিস নীর, স্যার আমার ফোন ধরছে না। না জানি কোথায় উনি। অফিসে একটা প্রবলেম হয়েছে, স্যারের খুব দরকার। এখন যেহেতু স্যার নেই, তখন তুমি কি একটু অফিসে আসতে পারবে? স্যার, এত রাতে? মিস নীর, প্লিজ না করবেন না। অনেক বড় প্রবলেম, প্লিজ তাড়াতাড়ি আসুন। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। বলেই নূর ফোন কেটে দিল। নূর টেনশনে পড়ে গেল। অফিসে কি এমন হলো? নূর রিকের ফোন ট্রাই করল কিন্তু ফোন ধরছে না। কি হলো, উনার ফোন ধরছে না কেন? চিন্তা করতে করতে নূর নিজের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। কোনো ট্যাক্সিও পাচ্ছে না, তাই হাঁটতেই লাগলো। হাঁটতে হাঁটতে নূর অনেক দূর চলে আসে। নূর রিককে নিয়ে টেনশন করছে, কিছু হয়ে যায়নি তো তার? ফোন রিং হচ্ছে, ধরছে না কেন? এমন সময় পেছনে থেকে কেউ ভারী কিছু দিয়ে আঘাত করল নূরের মাথায়। নূর মাথায় হাত দিয়ে আঁতকে উঠল। চারিদিকে অন্ধকার দেখতে লাগল। একসময় মাথা ঘুরে পড়ে গেল নূর। দাঁড়ি। জেনিফার, লিভ মি। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল রিক। জেনিফার রিকের গলা জড়িয়ে ধরে বলল, নো, আজ আমি তোমাকে ছাড়ব না। আজ তোমাকে আমি নিজের করেই ছাড়ব। জাস্ট স্টপ ইট জেনিফার, চেঁচিয়ে বলল রিক। আজ আমি তোমার কোনো কথাই শুনছি না রিক, তোমাকে আজ আমার চাই। বলে রিকের গলায় মুখ ডোবালো। রিক এবার রেগে গিয়ে জেনিফারকে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা মেরে ফেলে দিল। রিক, সেট আপ, জাস্ট সেট আপ। আর একটা কথা বললে এখানেই তোর লাশ পড়ে থাকবে।
খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, তোর উদ্দেশ্য আমি খুব ভালো করেই জানি। জানিফার দুই গাল চেপে ধরল রিক। জেনিফার ব্যথায় কুঁকড়ে উঠল। বল আমাকে বল, কি কি উদ্দেশ্য তোর? আমার একটাই উদ্দেশ্য রিক, আই লাভ ইউ। আই লাভ ইউ রিক, ফর এভার এন্ড এভার, প্লিজ ট্রাস্ট মি। রিক কিছুক্ষণ জেনিফার দিকে তাকিয়ে রইল, তারপর অগ্নিদৃষ্টিতে বলল, আমার নূরের যদি কোনো ক্ষতি হয় জেনিফার, আই উইল কিল ইউ, বলেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল রিক। টু বি কন্টিনিউ। 8 দ্য ভ্যাম্পায়ার আয়ুষা আক্তার উষা। 18 নূর পিটপিট করে চোখ খুলল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঘন জঙ্গলের মধ্যে নূর পড়ে আছে। নূর মাথায় হাত রেখে উঠে দাঁড়ালো। মাথাটা খুব ব্যথা করছে। নূর চারিদিকে তাকালেই অবাক হয়ে যায়, এটা তো সেই স্বপ্নের জায়গাটা। নূর ভয় পেয়ে যায়, ও ওখান থেকে পালাতে গেলে সামনে দুটো চোখ জ্বলে ওঠে। অন্ধকার থেকে বেরিয়ে আসে জিহ্বা বের করা একটা নেকড়ে। নূর ভয় পেয়ে দুপা পিছিয়ে যেতেই অন্যদিক থেকে আরেকটা নেকড়ে বেরিয়ে আসে। ধীরে ধীরে নূরকে ঘিরে ফেলে নেকড়েরা। নূর ভয় পেয়ে রিক রিক বলে কেঁদে দেয়। রিক, কোথায় আপনি? প্লিজ আসুন, আমার খুব ভয় করছে। কাঁদতে কাঁদতেই নূর সামনে দেখল একজন মানুষ দাঁড়িয়ে। কপকে কি ওখানে? ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে মিকলু। তাকে দেখে নূরের চোখ বড় বড় হয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি? হ্যাঁ আমিই তোমাকে এনেছি এখানে। মানে? এবার ক্লু গর্জন দিয়ে উঠল। তার ভয়ঙ্কর নেকড়ে রূপ ধরল। মানে আমার তোর মধ্যে থাকা ওই ভাম্পায়ার স্টোন আমার চাই, যা দিয়ে আমি রিককে পরাজিত করব। না, এটা আমি কখনোই তোমাকে নিতে দেব না। কাঁদতে কাঁদতে বলল নূর। তোর কাছে কে চাইছে? আমি ছিনিয়ে নিতে জানি। এই স্টোনের কারণে অনেক বছর আগে রিকের পুরো ফ্যামিলিকে শেষ করেছি, আর তোকে কিছুদিন আগে যদি তোর বাবার সাথে তোকে নিজের ভোজন বানাতাম তো তখনই জেনে যেতাম যে তোর মধ্যেই ওই স্টোন আছে। খামোখা এতগুলো দিন ওই রিকের পিছু পিছু ঘুরতে হতো না। সে যাই হোক, এখন তো পেয়ে গেছি, এখনই নিজের কাজ শেষ করব বলে নূরের দিকে এগোতে লাগল। নূর ভয় পিছিয়ে যেতে লাগল। এমন সময় কিছু একটা লেগে নূর পড়ে যায়, আর সেই সুযোগে ক্লু নূরের কাছে গিয়ে তার বুকের হৃৎপিণ্ড ছিঁড়ে আনার জন্য যেমনই হাত বাড়াবে তার আগেই রিক হাওয়ার বেগে এসে ক্লুকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নূরকে জড়িয়ে ধরল। নূর রিককে পেয়ে তার বুকে হাউমাউ করে কেঁদে উঠল। রিক ক্লুকে উদ্দেশ্য করে বলল, তোর সাহস কি করে হলো আমার নূরের দিকে হাত ওঠানোর? আমার নূরের যদি কিছু হয় তো আমি তোকে শেষ করে ফেলব। কি ভেবেছিলি কি তুই জেনিফারকে দিয়ে আমাকে আটকে রেখে এদিকে তুই নূরের ক্ষতি করবি? আমি বেঁচে থাকতে তা হতে দেব না, বুঝেছিস? এদিকে নেকড়েরা রিকের দিকে ধেয়ে আসছে। তাই রিক নূরকে এক জায়গায় বসিয়ে রেখে এক ভয়ঙ্কর গর্জন ছেড়ে নেকড়েদের সাথে লড়াইয়ে নেমে পড়ল। তার আর কোনো দিকে নজর নেই, হিংস্র পশুর মতো নেকড়েদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এদিকে ক্লু এই সুযোগটা কাজে লাগিয়ে নূরের কাছে গেল। নূর ক্লুকে দেখে ভয় পিছোতে লাগল। ক্লু নূরের কাছে গিয়ে তার হাতের বড় বড় নখ নূরের বুকে বসাল। নূর ব্যথায় রিক বলে কুঁকড়ে উঠল। তার হাত পা অবশ হয়ে এসেছে। রিক নূরের কাতরানো ডাক শুনে তার দিকে তাকাতেই দেখে ক্লু তার হাত নূরের বুক ফুটো করে হৃৎপিণ্ড নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। রিক পাগল হয়ে উঠল। হিংস্র থেকে আরো হিংস্র হয়ে উঠল, তার ভয়ঙ্কর রূপে এলো সে। যেই ভয়ঙ্কর রূপকে সবাই ভয় পায়। রিক হাওয়ার বেগে ক্লুর কাছে গিয়ে তার ঘাড় ধরে তাকে উঠিয়ে এক হিংস্র গর্জন দিয়ে ক্লুর বুক থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে বের করে নিল। ক্লুর ভয়ঙ্কর চিৎকারে জঙ্গলের পশু পাখিরা ভয়ে দৌড়ঝাঁপ করতে লাগলো। মুহূর্তেই রিক ক্লুকে টুকরো টুকরো করে ফেলল, কিন্তু নিজের রাগ কিছুতেই কমছে না তার। পাগলের মতে গর্জন করতে লাগল সে। দাঁড়ি। নূর অবচেতন অবস্থায় পড়ে আছে। রিক তাকে কোলে নিয়ে হাঁটা ধরল। নূর ওই সময় হালকা হালকা চোখ মেলে দেখল রিক তার বাদামি চোখগুলো দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে নূর আবার জ্ঞান হারাল। হাটসজ্জা 1 বছর পর। নূর নূর আমার ব্লেজার কোথায়? নূর ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল। বেডে। আমার ফোন কোথায়? টেবিলে। আমার ওয়াচ কোথায়? টেবিলে। আমার পারফিউম কোথায়? টেবিলে। এবার রিক রেগে গেল। টেবিলের সামনে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, আমার জেল কোথায়? টেবিলে। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না। রুম থেকে বেরিয়ে গেল। এই মেয়ে কি বোঝে না যে রিক তাকে কেন ডাকছে? নাকি বুঝেও না বুঝার ভান করছে? রিক ড্রয়িং রুমে এসে দেখল নূর সোফায় বসে খুব মনোযোগ সহকারে টিভি দেখছে, তাও আবার হানি বানি কা ঝোলমাল। রিক রেগে নূরের কাছে। নূর আচমকা কোলে নিয়ে নিজের রুমে এসে দরজা লক করে দিল। এটা কি হলো? আপনি আমাকে এইভাবে নিয়ে এলেন কেন?
যারা ভালো কোথায় বোঝে না তাদের আঙুল বাঁকা করে বোঝাতে হয়। নূরকে কোল থেকে নামাতে নামাতে বলল রিক, মানে কি দেখছিলেন তো আমি কাজ করছিলাম? হ্যাঁ দেখেছি তুমি কি কাজ করছিলে, এখন একটা ভালো কাজ করো। কি ভালো কাজ? ভ্রু কুঁচকে বলল নূর, আমাকে অফিসে 8 ঘন্টা থাকার এনার্জি দাও। ও হ্যালো, আমি এখন কোনো টেনার্জি দিতে পারবো না জানতো, ভাম্পায়ার তার নাকি আবার এনার্জি লাগবে, সরুন আমার হানি বানি শেষ হয়ে যাচ্ছে। বলে নূর রিককে সরিয়ে রুম থেকে বেরোনোর জন্য দরজা অবধি গেল, কিন্তু বাইরে যেতে পারল না। তার আগেই রিক নূরের হাত ধরে তাকে দেওয়ালে মিশিয়ে নিল। তুমি দিতে পারবে না তো কি হয়েছে, আমি তো নিতেই পারি বলেই নূরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নূরের ঠোঁট চেপে ধরল। নূর ও আর বাধা দিল না, ভেসে যেতে লাগলো রিকে ভালোবাসার সাগরে। আজ রিকের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, কারণ আজ নূর রিকের কানে কানে বলবে, ভাম্পায়ার সাহেব আপনি বাবা হতে চলেছেন। THEND। ধন্যবাদ সবাইকে আমার সব গল্পেই আমার পাশে থাকার জন্যে। গল্পটা কেমন হলো বলতে ভুলবেন না কিন্তু।